আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। মেডিকেল সেরারা যেভাবে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়, সিরিজের আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ২টা পার্ট আছে এই অধ্যায়ের। তো ফার্স্ট পার্ট সম্পর্কে আমরা জানবো। আমরা জানি যারা এই অধ্যায়টা আগে একবার পড়েছো, এই অধ্যায় সর্বপ্রথম পর্যায় সারণী নিয়ে আলোচনা করা হয়। তারপর পর্যায় সারণীর বিভিন্ন ব্লক এলিমেন্টস নিয়ে আলোচনা করা হয়। তারপর আমাদের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করা হয়। তার আগে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করা হয়। আমাদের সংকরায়ন নিয়ে আলোচনা করা হয়। রাসায়নিক বন্ধনের মধ্যে মূলত হাইড্রোজেন বন্ড, তারপর ভ্যান ডার ওয়ালস বন্ড, এই জিনিসগুলো পড়ে যায়। তো আমরা আসলে মেইনলি এই অধ্যায়ে মূলত 5টা টপিক নিয়ে আলোচনা করে থাকি, যেখানে আজকে পার্ট 1 এ পর্যায় সারণী এবং ব্লক এলিমেন্টস নিয়ে আলোচনা করব। তো অধ্যায়টা শুরু করা যাক। পর্যায় সারণী ইতিহাস। তো পর্যায় সারণী জিনিসটা আসলে কিভাবে আসলো? ধরো বর্তমানে পৃথিবীতে 118টা মৌল আছে। 118টা মৌল ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। তো এই 118টা মৌলের মধ্যে প্রতিটা মৌল সম্পর্কে যদি আমরা কিছু না কিছু জানতে চাই, তাহলে 118টা মৌল সম্পর্কে আমাদের আলাদা আলাদা তথ্য জানতে হবে, আলাদা আলাদা বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যেটা কিন্তু আমাদের জন্য ফিজিবল না। তো আমরা যদি এমন হয় যে অনেকগুলা মৌল যেগুলার বৈশিষ্ট্য সেম, সবগুলাকে একটা গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন ওই গ্রুপটার সাধারণ বৈশিষ্ট্যটা মনে রাখতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট ফিজিবল হবে। তো সেই লক্ষ্য থেকে বিজ্ঞানীরা চিন্তা করলেন যে যেসব মৌল সেম ধরনের বৈশিষ্ট্য দেখায় তাদেরকে আমরা একত্রিত করি। সেই প্রচেষ্টা থেকেই মূলত পর্যায় সারণীটার উৎপত্তি। তো পর্যায় সারণী ইতিহাস যদি বলি, প্রথম 3টা এগুলো কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আলোচনা করা হয় না। ডোবের আইনের ত্রয়ী সূত্র, এগুলো আমরা 19 অলরেডি জেনে এসেছি। নিউল্যান্ডের অষ্টক সূত্র। ডোবের আইনের ত্রয়ী সূত্রটা কি ছিল? প্রথম মৌল আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল এর গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের, অর্থাৎ ভর ভিত্তিক আলোচনা ছিল আমাদের ডোবের আইনের ত্রয়ী সূত্র, দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। এরপর আসে টেলরিক স্ক্রু, নিউল্যান্ডের অষ্টক সূত্র। আমাদের যে পর্যায় সারণী বলা হয়, সেই পর্যায় সারণী কিন্তু মূলত শুরু হয় আমাদের মেন্ডেলিফের মাধ্যমে। এই জন্য মেন্ডেলিফকে পর্যায় সারণীর ফাদার বলা হয়। তিনি সর্বপ্রথম 63টা মৌল নিয়ে এই পর্যায় সারণীর কাজ শুরু করেন, এবং তার পর্যায় সারণীতে কিন্তু 66টা মৌলের প্লেস ছিল। 4টা মৌল এমন ছিল যেগুলার তখনও আবিষ্কৃত হয়নি। তারপরও তিনি ওই মৌলগুলো নিয়ে পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন, এবং সেগুলোর স্থান যে অ্যাপ্রোপ্রিয়েট ছিল সেগুলো আমরা পরবর্তীতে জানতে পেরেছিলাম। তো তার যে পারমাণবিক পর্যায় সারণী ছিল, সেখানে পারমাণবিক ভর ভিত্তিক পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। সেখানে পর্যায় ছিল 12টা, গ্রুপ ছিল 8টা। আর আমরা যে পর্যায় সারণীটা একটু পরেই দেখব, সেগুলো আসলে মূলত বিজ্ঞানী মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, সেই পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর আধুনিক পর্যায় সারণীটা তৈরি হয়, যেখানে পর্যায় সংখ্যা 7টা, গ্রুপ সংখ্যা 18টা। আর লাস্ট যেটা আসলো বোর বা দীর্ঘাকার পর্যায় সারণী, ইলেকট্রন বিন্যাস ভিত্তিক, এবং এটাই মূলত আমাদের ফাইনাল, যেটা আমরা সবসময় আলোচনা করে থাকি। তো বোর বা দীর্ঘাকার সর্বাধুনিক পর্যায় সারণী, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো, এখানে কিন্তু পর্যায় বেশি ছিল আর বর্তমানে পর্যায় কম। পর্যায় 7টা, আগে ছিল 12টা। আর বর্তমানে গ্রুপ হলো 18টা, আগে গ্রুপ ছিল 8টা মেন্ডেলিফের পর্যায় সারণীতে। জাস্ট এতটুকু মনে রাখতে পারলে আমাদের পর্যায় সারণী ইতিহাস কমপ্লিট হয়ে যাবে। এবার আসি আমরা পর্যায় সারণী। এই ক্লাসের বা এই লেকচারের বা এই অধ্যায়ের বলা যেতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই সবসময় আমাদের এই পর্যায় সারণীটা দেখতে হয়। তো আসি আমরা এখানে, পর্যায়গুলো হচ্ছে পর্যায় 1, 2, 3, এইগুলা হচ্ছে পর্যায় 1, এই বরাবর পর্যায় পর্যায়, এগুলো হলো আমাদের গ্রুপ। তো গ্রুপ 1, 2, 3, 4, এভাবে আমাদের 18টা পর্যন্ত গ্রুপ রয়েছে। এই যে গ্রুপগুলোর মধ্যে এই গ্রুপ 1টা হলো আমাদের ক্ষারীয়, কালারটা যদি চেঞ্জ করি, ক্ষারগুলা যদি আমরা চিন্তা করি, তাহলে সেগুলো হচ্ছে আমাদের গ্রুপ 1 এর মৌল। কিন্তু হাইড্রোজেন কিন্তু আমাদের ক্ষার না। গ্রুপ 2 হলো মৃৎকার ধাতু। গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত আমরা আসলে অনেকগুলা ধাতু থাকে। তো মেইনলি আমাদের অবস্থান্তর মৌল বলা হয়। তো তার মধ্যে আমরা দেখব কিছু কিছু মৌল অবস্থান্তর মৌল না। এরপর আসি আমরা গ্রুপ 17, এটাকে আমরা হ্যালোজেন বলে থাকি। গ্রুপ 16 কি?
চালকোজেন বলে থাকি, গ্রুপ 15 কে নিকটোজেন বলে থাকি, এখানে উল্লেখ করা নাই। গ্রুপ 16 হলো চালকোজেন, গ্রুপ 17 হলো হ্যালোজেন, আর গ্রুপ 18 হলো আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো নিয়ে তৈরি। এই 7টা নিষ্ক্রিয় গ্যাস, যেগুলাকে শ্বেতমৌল বা নোবেল গ্যাস বলা হয় বা অভিজাত গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, অনেক জিনিস নামে অভিহিত করা হয়। আর তো গ্রুপ 14 হলো কার্বনের গ্রুপটা, আর গ্রুপ 13 হলো বোরন ফ্যামিলি। নিচে দেখো আমাদের দুইটা সিরিজ আছে, একটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ আর একটা হলো অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থেনাইট সিরিজটা কিন্তু আমাদের এই অংশটার মধ্যেই অন্তর্ভুক্ত। এই যে ল্যান্থেনাইট সিরিজ, এখানে ল্যান্থেনাম লেখা আছে 57, এই 57 সহ অর্থাৎ ল্যান্থেনাম সহ এই যে আরো 14টা মৌল, টোটাল 15টা মৌল। ল্যান্থেনাইট সিরিজের মৌল কয়টা? 15টা। এই টোটাল 15টা মৌল নিয়ে আমাদের তৈরি হয়েছে ল্যান্থেনাইট সিরিজ। আবার অ্যাক্টিনাইট সিরিজের ক্ষেত্রে আসি, এই যে 89 অ্যাক্টিনিয়াম, এই 89 সহ আমাদের লরেন্সিয়াম পর্যন্ত 103 পর্যন্ত মোট 15টা মৌল নিয়ে আমাদের তৈরি হয়েছে অ্যাক্টিনয়েড সিরিজ। এই অ্যাক্টিনয়েড সিরিজের অবস্থান কোথায়? অ্যাক্টিনয়েড সিরিজ মূলত আমাদের পর্যায় সারণীর 7ম পর্যায় এবং গ্রুপ নাম্বার 3 এর মধ্যেই অবস্থিত, অর্থাৎ জাস্ট এই প্লেসটার মধ্যে আমাদের এতগুলো মৌল অবস্থিত। এবার আসি পর্যায়গুলোর বিশেষ নাম। আমরা দেখতে পেরেছি এখানে 7টা পর্যায় আছে, তো 7টা পর্যায়ে আমরা একটু যদি নাম দিই, দেখো আমাদের প্রথম পর্যায়ে যেটা ছিল সেখানে মাত্র 2টা মৌল, হাইড্রোজেন এবং হিলিয়াম। মৌল সংখ্যা কয়টা? 2টা। তারপর আমাদের কিন্তু এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, এখানে কিন্তু আমাদের 8টা মৌল। এর পরের পর্যায়েতেও 8টা মৌল। 4 এবং 5 এগুলোতে আমাদের 18টা মৌল। 6 এবং 7 এগুলোতে আমাদের 32টা মৌল। এই যে প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়ে মাত্র 2টা মৌল, এই জন্য এটাকে বলা হয় অতিরস্য পর্যায়। তারপর আমাদের আসে পর্যায় 2 এবং পর্যায় 3, এই দুইটা পর্যায়কে বলা হয় রস্য পর্যায়। রস্য পর্যায়, এটা কিন্তু আদর্শ পর্যায় বলা হয়, কারণ আমরা যে পর্যায় সারণীর পর্যায় ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করি বা আমাদের বাস্তব জীবনে যেসব মৌল নিয়ে আমরা বেশিরভাগ আলোচনা করে থাকি, বেশি পাওয়া যায় এমন মৌল, এগুলা কিন্তু আমাদের পর্যায় 2 এবং পর্যায় 3 এর। তো এটাকে আমরা আদর্শ পর্যায় বলে থাকি। পর্যায় 4 এবং পর্যায় 5, এটা যেহেতু 18টা মৌল, তো এটাকে আমরা দীর্ঘ পর্যায় বলে থাকি। পর্যায় 6 এবং পর্যায় 7, এটাকে আমরা অতি দীর্ঘ পর্যায় বলি। যেহেতু পর্যায় 7 আমাদের পর্যায় সারণী একদম লাস্ট, অর্থাৎ 118 অর্থাৎ 98 পরবর্তী থেকে স্টার্ট হয়েছে, তো এটা কিন্তু আমাদের বেশিরভাগ মৌলই তেজস্ক্রিয়। এই জন্য এই পর্যায়টাকে আমরা তেজস্ক্রিয় পর্যায় বলেও রাখতে পারি। এই যে আমাদের প্রতিটা পর্যায়ে কিছু কিছু মৌল থাকে, যেমন এখানে 2টা, এখানে 8টা, 8টা, 18, 18, 32, 32, তো এই সংখ্যাগুলোকে কিন্তু ম্যাজিক নাম্বার বলা হয়। 2, 8, 18, 32। ওকে, পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয়। কিভাবে আমরা পর্যায় সংখ্যা এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি? পর্যায় সংখ্যা নির্ণয় করা খুব ইজি। যখন আমরা কোনো ইলেকট্রন বিন্যাস করব, তো ইলেকট্রন বিন্যাসের ম্যাক্সিমাম কোয়ান্টাম নাম্বার, ম্যাক্সিমাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, ধরো ভাই ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ক্যালসিয়ামের লাস্টে 18 পরে আমাদের কি 4s2। তারপর স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে আসি, 4s2 3d1। এখন ভাইয়া স্ক্যান্ডিনিয়ামের লাস্টে কিন্তু 3d1 মানে থার্ড শেলে ঢুকেছে, বাট এর কিন্তু ম্যাক্সিমাম প্রধান কোয়ান্টাম নাম্বার 4। তো স্ক্যান্ডিনিয়াম কিন্তু আমাদের চতুর্থ পর্যায়ের মৌল। ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আসি, ক্যালসিয়ামে আমাদের 4 আছে লাস্টে, তো ক্যালসিয়ামের ক্ষেত্রে পর্যায় সংখ্যা হলো 4। এবার আসি গ্রুপ সংখ্যা নির্ণয়। গ্রুপ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের 4টা ব্লকের কথা মনে রাখতে হবে, S, P,
ডি এফ। এই যে এসপিডিএফ চারটা ব্লক, এসপিডিএফ এই চারটা ব্লকের ক্ষেত্রে আমরা এসপিডিএফ যদি কোনো ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখতে পাই যে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করেছে, তাহলে সেটা এস ব্লক এলিমেন্টস। যদি দেখি আমরা পি অরবিটালে প্রবেশ করেছে, তাহলে পি ব্লক এলিমেন্টস। যদি দেখতে পাই আমরা ডি অরবিটালে প্রবেশ করেছে, তাহলে সেটা ডি ব্লক এলিমেন্টস। আর যদি প্রবেশ করি দেখতে পাই আমরা এফ অরবিটালে প্রবেশ করেছে, তাহলে সেটা এফ ব্লক এলিমেন্টস। তো এস অরবিটালের ক্ষেত্রে আমরা যেটা কনসিডার করব সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এস অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে ততটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। ধরো আমরা এখানে 4s2 কথা যদি চিন্তা করি, 4s2 এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা? দুইটা, এর গ্রুপ সংখ্যা হবে 2। ধরো 5s1, এখানে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা? একটা, তাহলে গ্রুপ সংখ্যা হচ্ছে আমাদের 1। এটা হলো আমাদের এস ব্লক এলিমেন্টস এর কথা। তো এইভাবে আমাদের 14টা মৌল রয়েছে যেগুলো আমাদের এস ব্লক এলিমেন্টস। 14টা মৌল কোনগুলা? এই যে আমাদের গ্রুপ 1, গ্রুপ 2 এবং হিলিয়াম। এখানে 7টা, এখানে 6টা, এখানে একটা, এই টোটাল 14টা মৌল নিয়ে আমাদের এস ব্লক গঠিত। এবার আসি পি ব্লক। পি ব্লকের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ পি ব্লকের যে ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 দ্বারা যোগ করলে পরে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে তাদের গ্রুপ নাম্বার। যেমন ধরো 4p6, এখানে পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা, তার সাথে 10 যোগ দাও, ওটা লাস্টটা 16। এই 16 কিন্তু তার গ্রুপ নাম্বার। তো এইভাবে আমরা এস ব্লক, পি ব্লক মৌলগুলার গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারি। এবার আসি ডি ব্লকের ক্ষেত্রে। ডি ব্লকের ক্ষেত্রে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা প্লাস ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা, এই দুইটা যোগ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো ডি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা। আর এফ ব্লক যদি হয় তাহলে গ্রুপ সংখ্যা মাস্ট বি 3 হতে হবে। পি ব্লকের ক্ষেত্রে আমাদের এলিমেন্টস হচ্ছে টোটাল 36টা। কোন 36টা ভাইয়া? এই যে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত হিলিয়াম বাদে বাকি সবগুলা মৌলই হলো আমাদের পি ব্লক এলিমেন্টস। আবার এদিকে আসি, যদি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই সবগুলা ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম সহ সাথে থোরিয়াম সহ এই টোটাল 41টা মৌল নিয়ে আমাদের গঠিত ডি ব্লক। আর লাস্টে আমাদের যে এফ ব্লকটা আছে, এফ ব্লকটার ক্ষেত্রে ল্যান্থেনাম সিরিজের সবগুলা ল্যান্থেনাম ছাড়া, অ্যাক্টিনিয়াম সিরিজের সবগুলা অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম ছাড়া, অ্যাক্টিনিয়াম সিরিজের সবগুলা মৌল যেখানে ল্যান্থেনাম নাই, অ্যাক্টিনিয়াম নাই, থোরিয়াম নাই, এই সবগুলা মৌল নিয়ে আমাদের গঠিত এফ ব্লক, যেখানে মৌল সংখ্যা হচ্ছে 27টা। আচ্ছা, মৌলের ব্লক ভিত্তিক শ্রেণী বিভাগ এসপিডিএফ আমরা একটু আগে দেখলাম। এস ব্লকে 14টা, বি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা, এফ ব্লকে 27টা। তো এবার আসি পর্যায় সারণীর মৌল সমূহ। টোটাল মৌল কয়টা আমাদের? 118টা। 118টার মধ্যে আমাদের মনে রাখতে হবে 94টা মৌল হলো আমাদের ধাতু, অপধাতু হলো 6টা। 118টা মৌল, তার মধ্যে ধাতু 94টা, অপধাতু 6টা। অপধাতুকে আমরা ইংলিশে মেটালয়েড বলতে পারি বা সেমি মেটাল বলতে পারি। তো এই অপধাতু এবং ধাতু ছাড়া বাকি কি থাকে? অধাতু। 118, 94 আর 6 কত হলো? 100। বাকি 18টা মৌল হলো আমাদের অধাতু। ওকে, এই অপধাতুগুলো আমরা একটু নাম মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে পারি? একটা ছন্দ দিই, জি বেআই সাহেব আসিতেছি। জি থেকে জার্মেনিয়াম, বে থেকে বোরন, সাহেব থেকে স্টিবিয়াম বা বিসমাথ, আসিতেছি, এই 80 থেকে আর্সেনিক, তে থেকে টেলোরিয়াম, সি থেকে সিলিকন। এই টোটাল 6টা মৌল যেগুলো আমাদের অপধাতু। এবার আসি অধাতু 18টা, এর মধ্যে গ্যাস কোনগুলা, কঠিন কোনগুলা, তরল কোনগুলা? তরল কিন্তু আমরা জানি একটাই, তরল অধাতু মানে ব্রোমিন, আর তরল ধাতু মানে পারদ বোঝায়, যদি আরো অনেকগুলো আছে, বাট পারদ হলো মেইনলি। এবার আসি কঠিন।
অধাতু কঠিনের মধ্যে আছে আমাদের টোটাল 7টা মৌল, তাহলে 18-র মধ্যে 7 একে 8, বাকি 10টা যেটা আমাদের গ্যাস। তো কঠিনগুলো মনে রাখার জন্য ট্রিক্স হলো আইসি এট সিপি শপ, সিপি শপ যেখানে সব থেকে জাস্ট এসটা আসবে। 1 2 3 4 5 6 টোটাল কঠিন মৌল হচ্ছে আমাদের 6টা কঠিন অধাতু, আর গ্যাস হলো আমাদের টোটাল 11টা। ওকে, গ্যাসগুলোর নাম মানে ব্রোমিন, আয়োডিন, সেলেনিয়াম, অ্যাস্টাটিন, কার্বন, ফসফরাস, সালফার, এগুলো ছাড়া যেগুলো আছে সবগুলোই আমাদের গ্যাসীয় অধাতু। ওকে, মৌলসমূহের গ্রুপ ভিত্তিক ধারণা। ক্ষার ধাতু, ক্ষার ধাতু আমরা কি জানি? গ্রুপ 1 এর মৌলগুলা, গ্রুপ 1 এর মৌলগুলো আমাদের ক্ষার ধাতু। কিন্তু গ্রুপ 1 এ আমাদের কয়টা মৌল আছে? টোটাল 7টা। 7টার মধ্যে কিন্তু হাইড্রোজেন নাই, তো মৌল সংখ্যা কি হবে আমাদের? 6। এই 6টা মৌল যদি আমরা মনে রাখতে চাই, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, মনে রাখার জন্য রাখতে পারো লিনাকে রুবি সেজে ফেলেছে। ওকে, মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতুর ক্ষেত্রে গ্রুপ 2, এখানে আমাদের 6টা মৌল, বেরিলিয়াম, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আসে, পটাশিয়ামের পরে ক্যালসিয়াম আসে, রুবিডিয়ামের পরে স্টোনসিয়াম আসে, বেরিয়াম, রেডিয়াম। ওকে, মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কোনগুলা? গ্রুপ 11। গ্রুপ 11-র ক্ষেত্রে কিন্তু মৌল সংখ্যা টোটাল 4টা, পর্যায় 4 5 6 7। এই 4টা মৌলের মধ্যে জাস্ট 3টা মৌল কপার, সিলভার, গোল্ড, এই মৌলগুলো হলে আমাদের মুদ্রা ধাতু বা কয়েন মেটাল। চালকোজেন বা আকরিক উৎপন্নকারী মৌল, এগুলো হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16 এর মধ্যে 4টা মৌল, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। হ্যালোজেন মৌল আমাদের গ্রুপ 17, যেখানে আছে 6টা মৌল, এগুলো হলো ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনেসাইন। নিষ্ক্রিয় মৌল, এগুলা কোনগুলা? গ্রুপ 18, লাস্টের দিকে যে সাদাগুলো দেখছিলাম আমরা, এই যে এই গ্রুপ টোটালটাই হলো আমাদের গ্রুপ 18 বা নিষ্ক্রিয় মৌল। অনেকগুলো নাম কিন্তু আছে, নিষ্ক্রিয় মৌল, অভিজাত মৌল, শ্বেত মৌল, বিরল গ্যাস, নোবেল গ্যাস বলা যেতে পারে। গ্রুপ 18, টোটাল মৌল হচ্ছে 7টা। বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু কোনগুলা? একটু দেখে আসি আমরা। এই যে স্ক্যান্ডিনিয়াম, মানে গ্রুপ 3 গুলা মনে রাখবে এক কথায়, স্ক্যান্ডিনিয়াম, এট্রিয়াম, ল্যান্থেনাম সিরিজে সবগুলা। তাহলে কয়টা হইলো? ল্যান্থেনাম সিরিজে মৌল কয়টা? 15টা, সাথে স্ক্যান্ডিনিয়াম আর এট্রিয়াম। গ্রুপ 3 মৌল কয়টা? টোটাল 17টা। কোনগুলা? স্ক্যান্ডিনিয়াম, এট্রিয়াম আর ল্যান্থেনাইট সিরিজ। ওকে, এবার আসি অপধাতু বা উপধাতু, যেগুলো আমরা একটু আগে দেখে আসছি। এগুলো কোনো নির্দিষ্ট কোনো গ্রুপ নাই, মৌল সংখ্যা টোটাল 6টা, জিবি আইসা বাসিতেছি। নিক্টোজেন মৌল গ্রুপ 15। দুষ্ট মৌল, দুষ্ট মৌল কোনটা? হাইড্রোজেন, পর্যায়ের গ্রুপ আমরা জানি। এবার আসি আদর্শ মৌল। আদর্শ মৌল বলতে আসলে কোনগুলাকে বোঝায়? এস ব্লক এবং পি ব্লকের মৌলগুলাকে, আবার কোথাও কোথাও দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌলগুলাকে বলা হয়। তো দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌলগুলা যদি বলি আমরা, মেইনলি এটাই প্রায়োরিটি দেওয়া হয়। তো দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ের মৌল কতগুলো আছে আমাদের? 8 8 16, লিথিয়াম থেকে আর্গন পর্যন্ত। ওকে, অভিজাত ধাতু বা মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কোনগুলো আমরা একটু আগে দেখে আসছি। মুদ্রা ধাতু হলো আমাদের গ্রুপ 11-এর 3টা মৌল, কপার, সিলভার, গোল্ড, এগুলাকে আগে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো, এই জন্য মুদ্রা ধাতু। আর এই যে অভিজাত ধাতু আছে, এই অভিজাত ধাতু 3টা, এগুলো হলো সিলভার, গোল্ড, প্লাটিনাম। সিলভার, গোল্ড, প্লাটিনাম, এগুলো হচ্ছে অভিজাত ধাতু। আচ্ছা, এবার আসি ছদ্ম হ্যালোজেন। ছদ্ম হ্যালোজেন কোনগুলাকে বলা হয়? এগুলো কিন্তু পর্যায় সারণীর কোনো মৌল না, এগুলো হলো এক আধান বিশিষ্ট, মানে চার্জ 1, নেগেটিভ চার্জ 1, এরকম টাইপের কিছু মূলক, যেমন সায়ানাইড আয়ন, যেমন থায়োসায়ানাইড আয়ন, এই টাইপের। সবচেয়ে মূল্যবান ধাতু, সবচেয়ে তেজস্ক্রিয় মৌল, সবচেয়ে তেজস্ক্রিয় মৌল হলো আমাদের পোলোনিয়াম, আর সবচেয়ে মূল্যবান ধাতু আমাদের রোডিয়াম।
প্রকৃতিতে পাওয়া যায় টোটাল 98টা মৌল। এখান থেকে আমরা এই জিনিসগুলো যদি মনে রাখতে পারি তাহলে এনাফ। আচ্ছা, এই যে যখন আমরা এই অধ্যায়ের পর্যায় সারণীগুলো পড়েছি, তো পর্যায় সারণীগুলো কিছু কিছু মৌলের নাম তো আমাদের মনে রাখতেই হবে। আমাদের যেটা মনে রাখতে হবে, এস ব্লক এবং পি ব্লকের সবগুলো মৌলের নাম যদি আমাদের মনে থাকে তাহলে এনাফ। আর পর্যায় 4-এর যে ডি ব্লক এলিমেন্টস গুলো আছে সেগুলোর নামও সিরিয়ালি মনে রাখতে হবে। ভর খুব একটা মনে রাখার প্রয়োজন পড়ে না, এইচএসসিতে অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট মেডিকেলে অন্তত মানে ভর দিয়ে খুব বেশি একটা কোয়েশ্চেন আসে না। সেক্ষেত্রে আমরা 30 পর্যন্ত যদি মৌলগুলার ভর মনে রাখতে পারি তাহলেই সেটা আমাদের জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, গ্রুপ 17 আমরা এমনিতে মনে রাখতে পারি। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এত বেশি আমরা ইউজ করি, এটা মনে রাখার জন্য আলাদা কোনো ট্রিক্সের প্রয়োজন হয় না। গ্রুপ 16 এর ক্ষেত্রে আসি আমরা। গ্রুপ 16 ও এসএসসি তে পড়লে লাভ। তাহলে কি কি আসছে? অক্সিজেন, সালফার, এখান থেকে সেলেনিয়াম, এখান থেকে টেলুরিয়াম, পড়লে লাভ। এই যে আমরা পেয়ে গেছি গ্রুপ 16। এবার আসি গ্রুপ 15। গ্রুপ 15 এর ক্ষেত্রে নদীর পানি আসে সকালে, বিকালে, মাঝরাতে। ঠিক আছে, নদীর পানি নাইট্রোজেন, ফসফরাস আসে সকালে, এই যে আমাদের নদীর পানি আসে সকালে, বিকালে, মাঝরাতে। ঠিক আছে, গ্রুপ 15 আমরা এইভাবে মনে রাখতে পারি। গ্রুপ 14 যদি মনে রাখতে চাই, কলকাতা সিটিতে গেলে সোনা পাবে ফ্রিতে। এই যে কলকাতা সিটিতে গেলে সোনা পাবে ফ্রিতে। কলকাতা কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, কলকাতা সিটিতে গেলে সোনা, এটা কিন্তু স্বর্ণ না, টিন, স্ট্যানাম বা টিন বলা হয়, সোনা পাবে ফ্রিতে। ওকে। আর গ্রুপ 13 এর ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো একটা অ্যালুমনি ধরো, অ্যালুমনাই গেল ইন্ডিয়া থাইল্যান্ড নাচতে। তাহলে বাংলাদেশ বোরন, অ্যালুমনাই থেকে অ্যালুমিনিয়াম, গেল থেকে গেলিয়াম, ইন্ডিয়া থেকে ইন্ডিয়াম, ইন্ডিয়ামের পর কি আছে আমাদের? থেলিয়াম। লাস্টে যেটা আছে আমাদের নিউনিয়াম। ওকে, এই যে আমাদের গ্রুপ 13, 14, 15, 16, 17, 18 কিন্তু আমাদের মুখস্থ হয়ে গেল। গ্রুপ 1 এর ছন্দ আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি। গ্রুপ 2 আমরা মনে রাখতে পারবো। বেরিলিয়াম, প্রথমে বেরিলিয়াম, লাস্টে এখানে হলো বেরিয়াম। এই দুইটা মনে রাখতে পারলে মোটামুটি আর কোথাও কনফিউশন হয় না। আর গ্রুপ পর্যায় 4টা আমাদের একটু মনে রাখতে হবে। পর্যায় 4-এ যদি 36 পর্যন্ত মনে রাখতে পারি তাহলে সে আমাদের এনাফ হয়ে যাবে। ওকে, এবার আমরা ব্লক এলিমেন্টস এর যুগে প্রবেশ করতেছি। তো প্রথমে আমাদের এস ব্লক এলিমেন্টস এর সাধারণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে। এস ব্লক এলিমেন্টস বলতে আসলে আমরা কোনগুলোকে বুঝি? স্ট্যান্ডার্ড যদি বলি, সোডিয়াম নিয়ে আমরা আসলে বেশি পরিচিত এবং সবসময় সোডিয়াম নিয়ে সবকিছু কাজ করতে আমাদের বেশি পছন্দ হয়। এস ব্লকের মধ্যে যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম, এগুলো কিন্তু ধাতু না। তো এস ব্লক এলিমেন্টস এর মধ্যে আমাদের বেশিরভাগই ধাতু এবং আমরা আসলে ধাতব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে থাকি, বাট হাইড্রোজেন এবং হিলিয়াম দুইটা কিন্তু আলাদা। তো এস ব্লক এলিমেন্ট সম্পর্কে একটু দেখি। নিম্ন গলনাঙ্ক, নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, নিম্ন গলনাঙ্ক বলতে কি বোঝায়? 98°C। ভাই নিম্ন গলনাঙ্ক বলতে এখানে ধরো গ্রুপ 1 এর ক্ষেত্রে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একদম যখন ফ্রান্সিয়াম আসে ওটা কিন্তু তরল ধাতু। তো ধাতু হিসেবে যেরকম তাদের মানে অনেক বেশি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হওয়া উচিত ছিল, এরকম কিন্তু না। ধাতব মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আচ্ছা, গ্রুপ 1 এর সর্বোচ্চ গলনাঙ্ক হলো লিথিয়ামের, যার গলনাঙ্ক 180°C। আচ্ছা, এস ব্লকের মৌলসমূহ নরম ও নমনীয় ধাতু, যেমন সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়।
সোডিয়াম পটাশিয়াম এগুলো, সোডিয়াম কি মূলত ছুরি দিয়ে কাটা যায়। তো গ্রুপ 3 এবার আসি গ্রুপ 1 এর ক্ষেত্রে। গ্রুপ 1 এ যোজ্যতা হলো 1, গ্রুপ 2 এর ক্ষেত্রে যোজ্যতা হলো 2। এগুলো কিন্তু আমরা এমনিতে 9 10 থেকে থাকতেই জানতাম। সোডিয়ামের যোজনী কত 1, তারপর আমাদের ক্যালসিয়ামের যোজনী কত 2। গ্রুপ 1 আর গ্রুপ 2 এই দুইটার ক্ষেত্রে আমাদের বর্ণহীন কোনো বিজোড় ইলেকট্রন থাকে না ক্যাটায়ন সমূহে। একটা জিনিস দেখো, সোডিয়াম প্লাস, সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন ছিল 11টা, 2 8 1। তারপর সোডিয়াম প্লাস হয়ে যাওয়ার পর 2 8, থার্ড শেলে কিন্তু কোনো ইলেকট্রন নাই এবং সেকেন্ড শেল একদম ফুল ফিল্ড। তো লাস্ট শেলে যেহেতু কোনো ইলেকট্রন নাই, তো ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যাবে বা আসবে এরকম কোনো সুযোগ নাই। এই জন্য এখানে কোনো ইলেকট্রন বা কোনো স্পেকট্রাম কোনো বিকৃত হয় না। সেই জন্য গ্রুপ 1 এবং গ্রুপ 2 অর্থাৎ এস ব্লকের মৌলগুলা আমাদের মানে রঙিন না, বর্ণহীন। এখন ভাই কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কোনগুলা? পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমেট, তারপর পারম্যাঙ্গানেট, ম্যাঙ্গানেট। এইগুলা বর্ণযুক্ত হওয়ার কারণ কি? এখানে দেখো ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ আছে। তো এই ম্যাঙ্গানিজ বা ক্রোমিয়াম এগুলার কারণে কিন্তু মূলত বর্ণযুক্ত হয়েছে। পটাশিয়াম, পটাশিয়ামের জন্য পটাশিয়াম বা সোডিয়াম যদি থাকতো এগুলোর জন্য কিন্তু বর্ণযুক্ত হইতো না। বর্ণযুক্ত হওয়ার কারণ এখানে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ যেগুলো হচ্ছে আমাদের অবস্থান্তর ধাতু, এই অবস্থান্তর ধাতুর জন্যই মূলত এখানে বর্ণযুক্ত হয়েছে। এবার আসি ক্যাটায়ন সমূহে বেজোড় ইলেকট্রন না থাকায়। এই যে একটু আগে আমরা দেখলাম সোডিয়াম প্লাস বা ম্যাগনেসিয়াম প্লাস তোর ক্ষেত্রে যদি চিন্তা করো 1s2 2s2 2p6, এরপর কিন্তু আমাদের আর কিছু নাই। তো বেজোড় ইলেকট্রন বলতে আমাদের এখানে কিছু নাই, এই জন্য এটা ডায়াম্যাগনেটিক বা চুম্বক দ্বারা বিকশিত হয়। এটা কেন হয়েছে এই মেকানিজমটা আমরা একটু পরে দেখবো। আচ্ছা, গ্রুপ 1 এর ধাতু সমূহের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আয়নীকরণ শক্তি যখন আমরা পরে এমনিতে দেখতে পারবো, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। এই যে গ্রুপ 1 এর মৌলগুলা আমাদের তীব্র তড়িৎ ধনাত্মক মৌল, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 এটার চেয়ে তুলনামূলক কম সক্রিয় বাট অনেক সক্রিয় ধাতু, এবং লিথিয়াম থেকে হয়তো বেরিলিয়াম সক্রিয়তা কম, বাট বেরিলিয়াম কিন্তু এদিকের সবগুলো থেকেই অনেক বেশি সক্রিয় ধাতু। তো আমাদের এই যে গ্রুপ 1 বা গ্রুপ 2 বা ধাতুর ক্ষেত্রে নিচে যত যত নিচে যাবে ধাতব সক্রিয়তা তত বাড়তে থাকবে। অর্থাৎ এই সিরিজের মধ্যে গ্রুপ 1 এর মধ্যে সবচেয়ে সক্রিয় ধাতু কিন্তু আমাদের ফ্রান্সিয়াম। আর সবচেয়ে বলা যদি যদি বলতে হয় তাহলে সবচেয়ে তেজস্ক্রিয় মানে সবচেয়ে বেশি সক্রিয় মৌল হচ্ছে আমাদের সক্রিয় ধাতু ফ্রান্সিয়াম, বা সবচেয়ে সুস্থিত সক্রিয় ধাতু হলো আমাদের সিজিয়াম। এই জিনিসটা একটু দেখি, সিজিয়াম আর ফ্রান্সিয়ামের মধ্যে অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ ধাতু, এটাও অনেক বেশি সক্রিয় ধাতু, তবে এটা হচ্ছে সুস্থিত সর্বোচ্চ। ফ্রান্সিয়াম তো একটু তেজস্ক্রিয় টাইপের, মোস্ট অ্যাক্টিভ ধাতু। আচ্ছা, এস ব্লক মৌলসমূহ তীব্র বিজারক হিসেবে কাজ করে। আমরা জানি এস ব্লক মৌলগুলো ধাতু হিসেবে কাজ করে। তো ধাতু যেহেতু ধাতু মানেই সেই বিজারক হিসেবে কাজ করবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এটা একটু আমরা দেখতে পাচ্ছি পরের স্লাইডে। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ব্যতিক্রম ধর্মী কিছু আচরণ। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কারণটা কি? এদের আকারটা ছোট, এই জন্য এদের বোনসেন শিখায় এরা বর্ণ দিতে পারে না। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ছাড়া যতগুলা মৌল আছে আমাদের এস ব্লকের মধ্যে, যেগুলা ধাতু আছে সবগুলাই কিন্তু বোনসেন শিখায় বা শিখা পরীক্ষায় বর্ণ দেয়। আমরা যখন গুণগত রসায়নটা পড়ে থাকি তখন আমরা দেখেছি যে সোডিয়ামের ক্ষেত্রে সোনালী হলুদ, পটাশিয়ামের ক্ষেত্রে বেগুনি, এই টাইপের, লিথিয়ামের ক্ষেত্রে সূর্যাস্তের মতো লাল, ক্যালসিয়ামের ক্ষেত্রে ইটের মতো লাল। এভাবে সবগুলা মৌলই কিন্তু আমাদের কিছু না কিছু বর্ণ দেয়। বাট বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কালার পড়ি নাই, কারণ এগুলা বোনসেন শিখায় বর্ণ দিতে পারে না। বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি অন্য সব এস ব্লকের মৌলের চেয়ে বেশি। এটা আমরা যখন আয়নীকরণ শক্তি পড়তে পারবো তখন এমনিতেই বুঝতে পারবো। আচ্ছা, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সকলে সুস্থিতিশীল অনুদ্বয়ী যৌগ গঠন করে, আর বেরিলিয়ামের ক্ষেত্রে কোনো আয়নিক যৌগ গঠিত হতে পারে না। আমরা জানি যখন কোন একটা যৌগ আয়নিক না সমযোজী আমরা যৌগ দেখে কিভাবে বুঝবো আয়নিক নাকি সমযোজী? কিভাবে আমরা যৌগ দেখে বুঝতে পারি? যদি যৌগের মধ্যে কোনো ধাতু থাকে, ধাতু থাকলে আয়নিক, আর ধাতু না থাকলে সেটা সমযোজী। তো এই কনসেপ্ট থেকে যদি আমরা দেখি বেরিলিয়াম হাইড্রাইড বা বেরিলিয়াম ক্লোরাইড, এই যৌগগুলা কিন্তু
আয়নিক হবার কথা ছিল, বাট বেরিলিয়াম কখনোই আয়নিক যৌগ গঠন করে না। সেই জন্য বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম হাইড্রাইড সবগুলাই সমযোজী যৌগ। বেরিলিয়াম ছাড়া সকল ধাতু বা সকল এস ব্লক এলিমেন্টস সর্বদা আয়নিক যৌগ গঠন করে। আচ্ছা, সোডিয়ামকে কেরোসিনের মধ্যে কেন সংরক্ষণ করা হয়? কারণ সোডিয়াম বাতাসের মধ্যে বা পানির মধ্যে থাকলে অন্য কিছুতে পরিণত হয়ে যায়। যদি পানির মধ্যে থাকে তাহলে হাইড্রোজেন সহ বিস্ফোরণ ঘটায়, আর যদি বাতাসের মধ্যে থাকে তাহলে সোডিয়াম কার্বনেট হিসেবে তৈরি হয়ে যায়। তো আমরা সোডিয়াম একদম ফ্রি হিসেবে আমরা কখনোই পেতে পারবো না। সেই জন্য সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। নিষ্ক্রিয় তরল, মূলত নিষ্ক্রিয় তরল দ্রাবক। আচ্ছা, এবার আসি ক্ষার ধাতুর সক্রিয়তা। আমরা একটু আগেই বলেছি যে ধাতুর ক্ষেত্রে যত আমরা নিচে নামবো তত আমাদের ধাতুর সক্রিয়তা তত বৃদ্ধি পাবে। তো লিথিয়াম আমাদের গ্রুপ পর্যায় 2, সোডিয়াম পর্যায় 3, পটাশিয়াম পর্যায় 4 এর মৌল। তো পটাশিয়ামের ক্ষেত্রে ধাতব সক্রিয়তা বেশি হবে, সোডিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের চেয়ে ধাতব সক্রিয়তা বেশি হবে কিন্তু পটাশিয়ামের চেয়ে কম হবে, আর লিথিয়ামের সবচেয়ে কম হবে। তো ধাতব সক্রিয়তা আমরা দেখতেছি, তার আগে আমরা বায়ুর সঙ্গে বিক্রিয়া বা শিখা পরীক্ষা যেটা আমরা ইন্ডিকেট করতেছি এখানে, আমরা যখন গুণগত রসায়ন পড়ে থাকি সেখানে দেখছিলাম যে লিথিয়ামের ক্ষেত্রে শিখা পরীক্ষায় লাল আলো দেয়, সূর্যাস্তের মতো লাল। সোডিয়ামের ক্ষেত্রে সোনালী হলুদ, পটাশিয়ামের ক্ষেত্রে বেগুনি, এই কালার গুলা শো করে। পানির সাথে বিক্রিয়া থেকে আমরা বুঝতে পারবো এদের সক্রিয়তা, যে পানির সঙ্গে এখানে দ্রুত বিক্রিয়া করে, এখানে জ্বলে ওঠে, আর এখানে বিস্ফোরণ সহ পানির সংস্পর্শে জ্বলে ওঠে। তো এই পার্থক্য থেকে আমরা বুঝতে পারতেছি পটাশিয়াম এখানে অনেক বেশি সক্রিয়। সোডিয়াম ধাতুর ব্যবহার, এই জিনিসগুলো আমরা একটু রিডিং দিব। অনেক সময় আসে যে পরীক্ষায় ধরো বোরন বা সিলিকন নিষ্কাশন করতে কি ব্যবহৃত হয়, উত্তর হবে সোডিয়াম। এই সবগুলোই হলো আমাদের সোডিয়ামের ব্যবহার। সোডা অ্যাশ হলো আমাদের অনার্দ্র সোডিয়াম কার্বনেট। আর ওয়াশিং সোডা, দেখো ওয়াশিং সোডা মানে পানি লাগবে, তো এই জন্য এটা হলো আর্দ্র, আর সোডা অ্যাশ এখানে অনার্দ্র। এই জিনিসগুলো আমরা একটু রিডিং দিয়ে নিব। গ্রুপ 2 এর ধাতুর ব্যবহার, এই যে এক্স রে, আলফা, গামা রে, কোনটা কি, কোনটা বেরিলিয়াম আর কোনটা রেডিয়াম, এই জিনিসগুলো একটু প্রবলেম হতে পারে। হাড়ের শক্তি বৃদ্ধিতে আমরা যে ক্যালসিয়াম যৌগ ইউজ করতে পারি, এটা সবাই জানে। যারা প্রবলেম হতে পারে এই দুইটা, এক্স রে এর জন্য স্বচ্ছ মাধ্যম হলো বেরিলিয়াম, আর আলফা এবং গামা রশ্মির সহজ উৎস হলো রেডিয়াম। এটা কিভাবে মনে রাখবো ভাইয়া? আলফা এবং গামা রে কিন্তু আমাদের তেজস্ক্রিয় রশ্মি। গ্রুপ 2 এর মধ্যে তেজস্ক্রিয় আসলে কোনটা হতে পারে? রেডিয়াম। তাহলে এটা হবে। তো আলফা গামা রশ্মির সহজ উৎস হলো রেডিয়াম, তাহলে যেটা বাকি থাকে সেটা হলো আমাদের বেরিলিয়াম। ওকে, এস ব্লক মৌলসমূহের সাধারণ রাসায়নিক ধর্ম, এই জিনিসগুলো আমরা যখন গ্রুপ 1 চিন্তা করব সোডিয়াম দিয়ে চিন্তা করব, গ্রুপ 2 যখন চিন্তা করব ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম দিয়ে আমরা চিন্তা করতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা করতে হয় না। মেইনলি এখান থেকে এগুলো আসবে না, যেগুলো আসবে সেটা হচ্ছে এসিটিলিন তৈরি হয় গ্রুপ 1 এর বিক্রিয়ায় যখন আমরা কার্বনের সাথে বিক্রিয়া ঘটাই। আর গ্রুপ 2 থেকে যেটা আসতে পারে সেটা হলো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কখন তৈরি হয়? যখন আমরা গ্রুপ এলিমেন্টস এর সাথে নাইট্রোজেনের বিক্রিয়াটা ঘটাই। বিগত বছরে কিছু প্রশ্ন দেখে নেই। পর্যায় সারণী কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? আদর্শ মৌলকে না আসে প্রতিনিধি মৌল আসতে পারে, প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা, একটা পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এটা মূলত সূত্র থেকে আসছে 2n স্কয়ার, এটা মূলত দ্বিতীয় অধ্যায় কোয়েশ্চেন। তো 2n স্কয়ার, এখানে n এর ভ্যালু কত? 5 × 5 = 25 আর 2 × 50, আনসার হবে 50। ঠিক আছে, আনসার 50ই হবে। বাট একটা ইলেকট্রন মানে একটা শক্তি স্তরে কখনো 32টার বেশি ইলেকট্রন এট এ টাইম থাকতে পারে না। নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার? দেখো এই জিনিসটা কিভাবে চিন্তা করব। প্রথমে আসো অ্যামোনিয়া, এখানে সবগুলাই আছে ধাতু, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে মানে একটু কম শক্তিশালী ক্ষার, তো সবগুলোর মধ্যে কিন্তু হাইড্রোক্সাইড আছে, হাইড্রোক্সিল মূলকটা সবার মধ্যেই আছে। এমন মানে ধাতব যে অংশটুকু আছে বা আমাদের ক্ষারীয় যে মূলকটা আছে, এটার জন্য আমাদের কোনটা সক্রিয় বেশি, কোনটা শক্তিশালী ক্ষার, এই জিনিসটা কনসিডার করতে হবে। তো অ্যামোনিয়াম কিন্তু হবে না, কারণ আমরা জানি যে অ্যামোনিয়াম যথেষ্ট দুর্বল। এবার এদিকে আছে সোডিয়াম, পটাশিয়াম, এদিকে আসে ক্যালসিয়াম। পটাশিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে চিন্তা করো, ক্যালসিয়াম কিন্তু গ্রুপ 2 এর এলিমেন্টস, গ্রুপ 1 অবশ্যই গ্রুপ 2 থেকে বেশি শক্তিশালী, মানে ক্ষারীয়ের দিক থেকে বা সক্রিয়তার দিক থেকে, বিজারণ ক্ষমতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী। তো ক্যালসিয়াম হবে না যেখানে পটাশিয়াম আছে। আবার আসো সোডিয়াম এবং পটাশিয়াম,
সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কি হয়? সোডিয়াম হলো গ্রুপ 3 পর্যায় 3 আর পটাশিয়াম হলো পর্যায় 4। তো পর্যায় 4 আর পর্যায় 3 এর মধ্যে কোনটা বেশি শক্তিশালী হবে? পর্যায় 4। আনসার হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। নিচে কোনটি এস ব্লক মৌল? দেখো অ্যালুমিনিয়াম না, অ্যালুমিনিয়াম পর্যায় গ্রুপ 13 এর, সিলিকন না গ্রুপ 14 এর, পটাশিয়াম গ্রুপ 1 এর, ক্যালসিয়াম গ্রুপ 2 এর। ভাই এটা কি ধরনের প্রশ্ন? আনসার কিন্তু দুইটাই হয়, সি এবং ডি দুইটাই হয় এবং সাইন্টিফিক্যালি কারেক্ট। বাট আমাদের বইয়ে যেহেতু আনসার পটাশিয়াম আছে, আমরা আনসার সবসময় পটাশিয়াম দেখানোর চেষ্টা করবো। আমরা এভাবে সেফ, যে মানে সবচেয়ে সেফ যেটা আনসার হয় সেটাই দেওয়ার চেষ্টা করবো সবসময়। কোন যৌগের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? দেখো আমাদের প্রশ্ন দেখেই মনে হচ্ছে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, এটা কোনোভাবে আনসার হবে না। বিদ্যুৎ পরিবাহিতা কার্বন টেট্রাক্লোরাইডে বেশি হইতে পারে না। লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। দেখো যেখানে লিথিয়াম আছে আর সোডিয়াম আছে, লিথিয়াম গ্রুপ পর্যায় 2 এবং সোডিয়াম পর্যায় 3 এর মৌল। তো পর্যায় 3 এ অবশ্যই বেশি শক্তিশালী হবে, লিথিয়াম হবে না। সোডিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে সোডিয়াম বেশি শক্তিশালী বিদ্যুৎ পরিবহন ক্ষমতা, কারণ এটা হচ্ছে গ্রুপ 1 এর। যদিও ক্যালসিয়াম নিচে, বাট অবশ্যই গ্রুপ 2 থেকে গ্রুপ 1 সবসময় বেশি শক্তিশালী। এই জন্য সোডিয়াম ক্লোরাইড হবে বেশি বিদ্যুৎ পরিবাহী। সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কি হবে? তো সোডিয়াম ক্লোরাইড যখন পানিতে যাবে তখন সোডিয়ামটা বিশ্লিষ্ট হয়ে যাবে, সোডিয়াম প্লাস আয়ন হবে আর ক্লোরাইড মাইনাস আয়ন হবে। এই যে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। নিচের ক্ষার ধাতুর মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে সক্রিয়? সিজিয়াম। যদি ফ্রান্সিয়াম থাকতো ফ্রান্সিয়াম, কিন্তু আবার যদি লিখে দিত যে কোনটা সবচেয়ে বেশি সুস্থিত বা স্থায়ী সক্রিয় ধাতু, তাহলে কিন্তু সিজিয়ামই সবসময় আনসার, সবচেয়ে বেস্ট আনসার। কোনটি বেশি স্থিতিশীল? আচ্ছা দেখো লিথিয়াম আছে, সিজিয়াম আছে। সিজিয়াম আমরা জানি অনেক শক্তিশালী, অনেক সক্রিয় ধাতু। তো সিজিয়াম আর লিথিয়াম যেখানে আছে, সিজিয়াম অবশ্যই আনসার হবে না। এবার আসি লিথিয়াম আমাদের পর্যায় 2, বেরিলিয়াম পর্যায় 2, বোরন পর্যায় 2। লিথিয়াম আমরা জানি কি অনেক শক্তিশালী ধাতু, যেহেতু গ্রুপ 1 এর মৌল। বেরিলিয়াম কোথায়? গ্রুপ 2 এর মৌল। তো লিথিয়াম কখনোই আনসার হবে না, কারণ বেরিলিয়াম লিথিয়ামের চেয়ে কম অ্যাক্টিভ। এবার আসি বেরিলিয়াম এবং বোরন। বেরিলিয়াম এবং বোরনের যদি একটু ইলেকট্রন বিন্যাসটা দেখি, বেরিলিয়াম হলো 1s2 2s2, বোরনের ক্ষেত্রে 1s2 2s2 2p1। তো বেরিলিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের লাস্ট যে মানে দ্বিতীয় শক্তি স্তরটা আছে, সেখানে s অরবিটালটা একদম পূর্ণ আছে। আর বোরনের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটালটা পূর্ণ, সাথে p অরবিটালটা আংশিক পূর্ণ। সে কিন্তু চাইলে যখন তার ইচ্ছা হবে বা যখন তাড়না হবে, তখন সে p অরবিটাল থেকে একটা ইলেকট্রন সে রিমুভ করতে পারে। বাট বেরিলিয়াম যেহেতু পূর্ণ অবস্থায় আছে, সে কখনোই চাইবে না সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে অর্ধপূর্ণ অবস্থায় থাকুক বা আংশিক পূর্ণ অবস্থায় থাকুক। সেই জন্য সবসময় বোরনটা বেশি অ্যাক্টিভিটি দেখাবে, তাই বোরনটা হলো বেশি অ্যাক্টিভ। তাহলে স্থিতিশীল হলো অ্যাক্টিভিটি বা সক্রিয়তার বিপরীত। তো বেরিলিয়াম হবে আমাদের আনসার। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। সবচেয়ে হালকা ধাতু লিথিয়ামে ধরো ভর 7, অ্যালুমিনিয়ামের 27, ম্যাগনেসিয়ামের 24, সোডিয়ামের 23। তাহলে লিথিয়ামই সবচেয়ে হালকা ধাতু। পি ব্লকের এলিমেন্টস হলো আমাদের 36টা। এই 36টার মধ্যে ধাতু হলো আমাদের টোটাল 12টা। এই জিনিসটা মনে রাখতে হবে। অধাতু, অপধাতু। দেখো অপধাতুর সবগুলাই কিন্তু আমাদের পি ব্লকের অন্তর্ভুক্ত। তো অপধাতু আমাদের 6টাই হবে, কারণ আমরা জানি পর্যায় সারণীতে টোটাল 6টা অপধাতু পাওয়া যায়। এই 6 12 হলো 18। 36 থেকে 18 গেলে কত? 18। তাহলে একটা জিনিস দেখছো যে অপধাতু এবং অধাতু এর সবগুলাই কিন্তু আমাদের পি ব্লক এলিমেন্টস এর অন্তর্ভুক্ত। তাহলে এস ব্লক বলো, ডি ব্লক বলো, এফ ব্লক বলো, সবগুলাই কিন্তু ধাতু নিয়ে গঠিত। জাস্ট পি ব্লকের মধ্যে আমাদের অপধাতু আছে, অধাতু আছে, কিন্তু ধাতুও কিছু আছে। এই অপধাতু গুলা কিন্তু আমরা নাম একটু আগে শিখে আসছি। এই 18-র মধ্যে তরল হলো ব্রোমিন, কঠিন হলো এখানে আমাদের 6টা, গ্যাস হলো 11টা। ঠিক আছে। তাপ বিদ্যুৎ পরিবাহী পি ব্লক এলিমেন্টস এর মধ্যে 12টা যেহেতু ধাতু, তো ধাতু সাধারণত কি হয়? ধাতু সাধারণত তাপ এবং বিদ্যুৎ পরিবাহী হয়। আমরা জানি যে গ্রুপ 14 এর ক্ষেত্রে একটা মৌল আছে, সেই মৌলটা তাপ এবং বিদ্যুৎ পরিবাহী হতে পারে যদি সে গ্রাফাইট হয়। তাহলে 12 আর কার্বন, টোটাল 13টা মৌল কিন্তু আমাদের পি ব্লকের মধ্যে, যেগুলো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী।
ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এবার আসি গ্রুপ 13 এর ক্ষেত্রে। গ্রুপ 13 মূলত আমাদের বাংলাদেশ অ্যালুমনাই গেল ইন্ডিয়া থাইল্যান্ড নাচতে। তো এইভাবে মনে রাখতে পারতাম, এইটাকে আমাদের বোরন ফ্যামিলি বলা হয়। বোরন ফ্যামিলি, যেহেতু এটা বোরন দিয়ে স্টার্ট হয়েছে এই জন্য এটা বোরন ফ্যামিলি বলা হয়। তো আমাদের যখন আলোচনা করা হয় আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে, মূলত বোরন আর অ্যালুমিনিয়াম এই দুইটা মৌল নিয়েই এদের বৈশিষ্ট্য, এদের কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য বা এদের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে মূলত এই বোরন এবং অ্যালুমিনিয়াম দিয়ে আনসার করতে হয়। তো বোরন সম্পর্কে একটু জানি। বোরন অম্লধর্মী, কারণ আমরা জানি যে বোরিক অ্যাসিড বলতে একটা অ্যাসিড আছে। তো বোরনের অক্সাইড সবসময় অম্লধর্মী হবে। এই যে বোরিক অ্যাসিড তৈরি করে মেটাবোরিক, অর্থবোরিক। যখন পানি কম থাকে তখন মেটা, যখন পানি বেশি থাকে, ধরো অর্থ বেশি থাকছে, অর্থ বেশি থাকলে অর্থবোরিক। উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এটা উভধর্মী অক্সাইড, আমরা সারা জীবন পড়ে থাকছি। ইন্টারমিডিয়েটে অনেকবার কোয়েশ্চেন আসছে, ব্যাখ্যা করো অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড। তখন আমরা একটা ব্যাখ্যা দিতাম কি, HCl এর সাথে বিক্রিয়া করছে, ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তার মানে এটা অ্যাসিড আর ক্ষার দুইটার সাথে বিক্রিয়া করতে পারে, এবং যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ক্ষার হিসেবে কাজ করে, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড হিসেবে কাজ করে। এই জিনিসগুলো আমরা ইন্টারমিডিয়েটে অনেকবার এক্সপ্লেন করেছি। আমাদের এত কিছু জানতে হবে না, আমাদের জাস্ট জানতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড। ওকে, পি ব্লক এলিমেন্টস এর মধ্যে গ্রুপ 13 এর আরো কিছু বৈশিষ্ট্য। দেখো ধাতু, যেহেতু যেহেতু গ্রুপ 13 এর মধ্যে বেশিরভাগই কিন্তু ধাতু। এই যে বোরন এটা শুধু অপধাতু, আর এই যে বাকি সবগুলো আছে এই সবগুলাই কিন্তু আমাদের ধাতু। তো ধাতু হওয়া সত্ত্বেও এখানে যেহেতু উচ্চ চার্জ ঘনত্ব আছে, আমরা জানি অ্যালুমিনিয়ামের চার্জ ঘনত্ব 60, অ্যালুমিনিয়াম +3। তো এই জন্য এই যে অ্যালুমিনিয়ামের যে হ্যালাইড গুলো আছে, অ্যালুমিনিয়ামের হ্যালাইড গুলা কিন্তু আমাদের আয়নিক না, আমাদের সমযোজী। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, অ্যালুমিনিয়াম লবণের জলীয় দ্রবণ অম্লধর্মী। আচ্ছা ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথাই চিন্তা করো, অ্যালুমিনিয়াম +3 হয় আর ক্লোরাইড আয়ন হয়। দেখো অ্যালুমিনিয়াম কিন্তু খুব বেশি সক্রিয় ধাতু না, এবং এটার চার্জ ঘনত্ব খুবই বেশি, এই জন্য পোলার আয়ন অনেক বেশি ঘটে। তো অ্যালুমিনিয়াম আমাদের খুব বেশি ধাতব বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। রেদার যেখানে আমাদের ক্লোরিন আছে, ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়ন কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং অনেক শক্তিশালী। তো এই জন্য আমাদের এখানে ধাতব বৈশিষ্ট্যের চেয়ে অধাতব বৈশিষ্ট্য, বা আমাদের এই যে ধাতব বৈশিষ্ট্য মানে ক্ষারীয় বৈশিষ্ট্যের চেয়ে অম্লধর্মী বৈশিষ্ট্য অনেক বেশি প্রকাশ পাবে। তো এই জন্য বলা হয়েছে অ্যালুমিনিয়ামের জলীয় দ্রবণ অম্লধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইডের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হলো যে ডাইমার গঠন করে। ডাইমার গঠন করে কত তাপমাত্রা, 180°C তাপমাত্রা। ইম্পর্টেন্ট, Al2Cl6। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যেখানে একটু বন্ধন কোণ আছে 79° আর 118°, এই জিনিসগুলা একটু খেয়াল করে রাখবো। গ্রুপ 13 এর আর কিছু বৈশিষ্ট্য, জারণধর্মী অ্যাসিড সহ বিক্রিয়া। এই জারণধর্মী অ্যাসিড সহ কি বিক্রিয়া হয়, নাইট্রিক অ্যাসিড দ্বারা যখন বোরন জারিত হয় তখন B2O3 গঠন করে, আর HNO3 বিজারিত হয়ে নিজে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। ঠিক আছে, আর কিছু এখান থেকে লাগবে না। অজৈব গ্রাফাইট খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। বোরন নাইট্রাইট, এখানে সংকরায়ন কোনটা, sp2 সংকরায়ন। জাস্ট এতটুকু মনে রাখতে পারলে আমাদের হয়ে যাবে। গ্রুপ 13 এর ব্যবহার, এটা জাস্ট একটু রিডিং দিব। ইম্পর্টেন্ট হলো এটা, H3BO3 অ্যান্টিসেপ্টিক রূপে আই ওয়াশে ব্যবহৃত হয়। আচ্ছা, গ্রুপ 14 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্টেনাম আর আমাদের লেড আছে। তো কার্বন আর সিলিকন নিয়ে আমাদের সম্পূর্ণ আলোচনা। কার্বন আর সিলিকন ছাড়া বাকিগুলা কিছু আসবে না। তো লেড সম্পর্কে একটু আসতে পারি। লেড যেহেতু একটু মানে ভারী ধাতু বা ক্ষতিকর বৈশিষ্ট্য অনেক বেশি, এই জন্য লেড সম্পর্কে একটু আলোচনা থাকবে। তো কার্বন এবং সিলিকনের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু দেখবো, যে কোনটা উভধর্মী অক্সাইড, কোনটাকে কি বলে। সিলেনের সংকেত আসতে পারে SiH4, স্টেনেটের সংকেত প্লাম্বেট, তেমন কিছু কঠিন না কিন্তু। Na2SNO3, এই যে ওয়াটার গ্যাস, এগুলো আমরা আসলে অর্গানিক কেমিস্ট্রিতে পড়ি। ওয়াটার গ্যাস, যা হিরক এবং গ্রাফাইটের মধ্যে পার্থক্য, আমরা জানি কার্বনের দুইটা রূপভেদ। কার্বন মানে 14 নম্বর মৌলটা, এই 14 নম্বর মৌল বা কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হলো হিরক আর একটা গ্রাফাইট। গ্রাফাইট যখন আমরা পড়ি, গ্রাফাইটের ক্ষেত্রে সে ইলেকট্রন বা আমাদের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা আছে, সেজন্য সে sp2, আর হিরকের ক্ষেত্রে sp3। গঠন, গঠন কি, এই যে sp3 চতুস্থলকীয়, আর গ্রাফাইটটা হলো ষড়কোণীয়। কার্বন কার্বন বন্ধন দূরত্ব আমরা জানি কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড,
0.154 ন্যানোমিটার, কার্বন কার্বন ডাবল বন্ড 0.134 ন্যানোমিটার, কার্বন কার্বন ট্রিপল বন্ড 0.120 ন্যানোমিটার। তো এই যে হিরক কিন্তু আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের মধ্যে সব অন্তর্ভুক্ত, কারণ এখানে সবগুলা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হিসেবেই যুক্ত থাকে একটার সাথে আরেকটা। 0.154 ন্যানোমিটার। বাট গ্রাফাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু চেঞ্জ থাকবে, এই জন্য এটা রূপভেদ 0.142 ন্যানোমিটার। আচ্ছা, গলনাঙ্ক, এই যে গলনাঙ্ক হিরকের ক্ষেত্রে 3600 ডিগ্রি সেলসিয়াস, এদিকে 3730 ডিগ্রি সেলসিয়াস। বিদ্যুৎ পরিবাহিতা, হীরক কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বাট গ্রাফাইট করতে পারে। এটাই মূলত সবচেয়ে বেশি আলোচনা করা হয়, এটি সবসময় পরীক্ষায় আসে। আর তাপ পরিবহন ক্ষমতা দুইটারই আছে। এখানে জাস্ট একটা মনে রাখতে হবে 0.335 ন্যানোমিটার। কি জিনিস কিছু মনে রাখতে হবে না, জাস্ট এই সংখ্যা যদি কোথাও অপশনে থাকে এটা জায়গায় দিয়ে আসবা, 0.335 ন্যানোমিটার। আচ্ছা, এক নজরে লেডের বিষক্রিয়া, জাস্ট একটু রিডিং দিতে হবে, আমরা পরিবেশ রসায়ন এমনিতে পড়ে থাকি। আচ্ছা, গ্রুপ 14 এর আরো কিছু পার্থক্য, কার্বন এবং সিলিকনের। কার্বনের ক্ষেত্রে কি হয়, কেটিনেশন থাকে, আর সিলিকনের ক্ষেত্রে কি হয়, সিলিকন অনেক একটা দৈত্যাকার অণু গঠন করে, সিলিকন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ও কার্বনের অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড। এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু আমাদের গ্যাস, কারণ এটা সিঙ্গেল অণু হিসেবে থাকে। আর সিলিকন ডাইঅক্সাইড কি হিসেবে থাকে, আমরা মানে যখন আমরা স্ট্রাকচারটা দেখি দেখতেই পাই এটা একটা দৈত্যাকার অণু। আমরা কেমিস্ট্রিতে যখন ফার্স্ট পেপারে এইচএসসি পরীক্ষা দিই, আমরা কিন্তু অনুধাবন প্রশ্নের জন্য অনেক সময় শিখে থাকি, ব্যাখ্যা করো সিলিকন ডাইঅক্সাইড একটা দৈত্যাকার অণু। তো সেই সব ক্ষেত্রে আমরা ব্যাখ্যাগুলো দেখে এসেছি। সিলিকন ডাইঅক্সাইড মানে বালি বোঝায়, তো বালির প্রধান উপাদান, এই জন্য কঠিন হলো সিলিকন ডাইঅক্সাইড। হ্যালাইড লবণের আর্দ্র বিশ্লেষণ, CCl4 SiCl4। এখানে আর্দ্র বিশ্লেষণ সম্ভব, কারণ এখানে ডি ব্লক এলিমেন্টস আছে, মানে ডি অরবিটালটা আছে ক্লোরিনের ক্ষেত্রে, ফাঁকা থাকে বাট অন্তত আছে তো। বাট CCl4 এর ক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে সিলিকনের কোনো ডি ব্লক মানে ডি অরবিটালটা নাই। সিলিকনের ডি অরবিটালটা আছে, কার্বনের ক্ষেত্রে ডি অরবিটালটা নাই। ক্যাটিনেশন কার্বনের দেখা যায়, সিলিকনের দেখা যায় না। আর অষ্টক সম্প্রসারণ কার্বন করতে পারে না, কিন্তু সিলিকন করতে পারে। আচ্ছা, সিলিকন সম্পর্কে আমাদের অনেক কিছু জানতে হবে, ইম্পর্টেন্টও আছে, রিডিং শুধু রিডিং না, ইম্পর্টেন্টও। যেমন ধরো, সিলিকন কিন্তু আমাদের ভূভাগের 28 ভাগ সিলিকন এবং পৃথিবীর 8ম সর্বাধিক প্রাপ্ত মৌল। ডিজিটাল এজ কে ইনফরমেশন এজ বা সিলিকন এজ বলা হয়। তাহলে বুঝতেই পারতেছো আমাদের ডিজিটাল এজটা বা আমাদের এই বর্তমান সভ্যতাটা সিলিকনের উপর কতটা নির্ভরশীল। এখানে যৌগসমূহ একটু মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। কার্বোরান্ডাম, SiC, সর্বাধিক শক্ত কাঠামোর কঠিন বস্তু। সর্বাধিক শক্ত কাঠামোর কঠিন বস্তু হলো আমাদের এই কার্বোরান্ডাম বা সিলিকন, SiC। ওকে, গ্রুপ 15 নাইট্রোজেন। এই যে এখানে আমাদের নাইট্রোজেন আর ফসফরাস নিয়ে আলোচনা করা হয় মেইনলি। আর এটা একটা নিকটোজেন গ্রুপ, শ্বাসরোধকারী, লিখে রাখি। গ্রুপ 15 নাইট্রোজেন ফসফরাস নিয়ে আমাদের আলোচনা, সাথে আর্সেনিকটা আমরা আলোচনা করে থাকি পরিবেশ রসায়নে, ঠিক আছে। ওকে, নাইট্রোজেন কিন্তু আমাদের নাইট্রোজেনের প্রধান উৎস কোনটা, বায়ু। বায়ুর 78% হলো নাইট্রোজেন। তো বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি নাইট্রোজেনটাই পাওয়া যায়, আবার নাইট্রোজেনের সর্ববৃহৎ উৎস হলো বায়ু। আচ্ছা, নাইট্রোজেন নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে। নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে কেন, কারণ এখানে বন্ধন বিয়োজনের শক্তি 945 কিলোজুল পার মোল। ধরো আমাদের যে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড সেগুলো কিন্তু 300-400 এই রেঞ্জে থাকে, বাট নাইট্রোজেন অর্থাৎ নাইট্রোজেন ট্রিপল বন্ডটা আছে, এই বন্ধনের শক্তিটা 945 কিলোজুল পার মোল। এটা কিন্তু ভাঙা মোটেও সহজ না, এই জন্য এই বন্ধনটা বিয়োজিত হতে আমাদের 3000 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন হয়। নর্মালি আমাদের এই নাইট্রোজেনের যে বন্ধনটা এটা ভাঙে না, বজ্রপাতের সময় নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিত হয় নাইট্রিক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। NH3 সুস্থিত, বাকিগুলা বিস্ফোরণ প্রবণ। যখনই আমরা ফ্লোরিন এবং মানে হ্যালোজেনের মধ্যে কোনো ব্যতিক্রমী কিছু দেখবো, তার মানে ধরেই নিবা যেটা ফ্লোরিনের জন্য হচ্ছে। ফ্লোরিন অনেক বেশি অ্যাক্টিভ এবং জারণ ক্ষমতা, তড়িৎ-ঋণাত্মকতা অনেক বেশি, এই জন্য ফ্লোরিনকে কিন্তু খুব বেশি ইউজ করতে তুমি দেখবা না। বেসিসিটি নাইট্রোজেনেরটা বেশি, অর্থাৎ অ্যামোনিয়া বেশি ফসফিনের চেয়ে, তাকে ফসফিন বলা হয়। আর নাইট্রোজেনের ক্ষেত্রে কি, মানে অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন যেটা আছে কেন্দ্রীয় মৌল, এই কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে জারণ ক্ষমতা বা আমাদের তড়িৎ ঋণাত্মকতাটা বেশি ফসফরাসের চেয়ে। পাশাপাশি নাইট্রোজেনের আমাদের আকার ছোট,
এই জন্য বেসিসিটিটা এখানে বেশি। আর NF3 ব্যতীত অন্য হ্যালাইডের আদ্র বিশ্লেষণ ঘটে। NF3 তে কেন ঘটে না? কারণ এখানে নাইট্রোজেন বা ফ্লোরিন দুইটার একটার মধ্যেও মানে ডি অরবিটালটা নাই, ফাঁকা তো নাই আমাদের। ধরো NCl3 এর ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের কি আমাদের ডি অরবিটালটা নাই, ক্লোরিনের ক্ষেত্রে ডি অরবিটালে কোনো ইলেকট্রন থাকে না, বাট ডি অরবিটালটা কিন্তু থাকে, অর্থাৎ 3d0 থাকে। তো যখন আমাদের প্রয়োজন হয় সে পরের মানে ডি অরবিটালে কিছু ইলেকট্রন পাঠাতে পারে, এজন্য NF3 এর ক্ষেত্রে হবে না, বাকি সবার ক্ষেত্রে হ্যালাইডের আদ্র বিশ্লেষণটা ঘটে। গ্রুপ 15 আমরা অনেক সময় পড়ে থাকি নাইট্রোজেনে কেন যোজনী 3 হয়, 5 কেন হতে পারে না, ফসফরাসের কেন 5 হয়। তো NCl3 গঠন করা সম্ভব, বাট NCl5 কখনো গঠিত হতে পারে না, কারণ নাইট্রোজেনের যোজনী 3। PCl3, PCl5 এগুলা গঠন করা সম্ভব। এবার আসি PI3, যেহেতু ফসফরাসের যোজনী 3 এবং 5 দুইটাই সঠিক, তো PI3 ও গঠন করা সম্ভব। তাহলে ভাই PI5 ও তো গঠন করা সম্ভব হওয়ার কথা ছিল, কিন্তু PI5 কেন গঠিত হয় না? কারণ হচ্ছে স্টেরিক হিন্ড্রেস। তো একটা ফসফরাস আছে চারদিকে 5টা যদি আমাদের আয়োডিন রাখতে হয়, আয়োডিন কিন্তু মোটেও ছোট মানে মৌল না, আয়োডিনের ভর অনেক বেশি, আয়োডিনের পারমাণবিক সংখ্যা অনেক বেশি, চার্জ অনেক বেশি, অর্থাৎ এর মধ্যে কিন্তু অনেকগুলা পরমাণু এবং অনেকগুলা ইলেকট্রন। তো একটা ফসফরাস কিন্তু আমাদের জাস্ট তৃতীয় পর্যায়ের একটা মৌল, যেখানে আয়োডিন হয়তো সম্ভবত পঞ্চম পর্যায়ের মৌল। তো পঞ্চম পর্যায়ের 5টা মৌল, একটা তৃতীয় পর্যায়ের মৌলকে কেন্দ্র করে 5টা মৌল থাকবে, এটা কিন্তু খুব বেশি মানে ফিজিবল না ফসফরাসের জন্য। এই জন্য এখানে স্টেরিক হিন্ড্রেন্স বা আবরণ প্রভাব কাজ করে, তো এই PI5 গঠিত হওয়া সম্ভব না। এবার আসি নাইট্রোজেনের কিছু অক্সাইড আর হাইড্রাইড, ফসফরাসের কিছু অক্সাইড। নাইট্রোজেনের অক্সাইড এই যে NO আর N2O, N2O কে বলা হয় লাফিং গ্যাস, NO আর N2O এই দুইটা জিনিস কি? এই দুইটা হলো আমাদের নিরপেক্ষ অক্সাইড। আর এই যে অক্সাইড গুলো আছে, এই অক্সাইড গুলো কিন্তু আমাদের অ্যাসিডিক অক্সাইড, এগুলো হলো অ্যাসিড অ্যানহাইড্রেট বলা যায়, অ্যাসিডিক অক্সাইড। আর এগুলো হলো আমাদের নিরপেক্ষ অক্সাইড। আচ্ছা, হাইড্রেট সম্পর্কে দেখি। NH3 N2H2 এই যৌগগুলোর নাম আসতে পারে, নিচে কোনটি হাইড্রোজেন, নিচে কোনটি হাইড্রোজোয়িক অ্যাসিড। আচ্ছা, ফসফরাসের ক্ষেত্রে দেখি, অক্সাইড হলো 4টা, স্থায়ী অক্সাইড কয়টা? 2টা। দুইটা কোনগুলা? P2O3, P2O5, P4O10 বা P4O6 এই জিনিসগুলো থাকে, বা সেগুলো অস্থায়ী। স্থায়ী মূলত দুইটাই, একটা হলো আমাদের P2O3 আর একটা হলো P2O5। ওকে, গ্রুপ 15 দেখি একটু, ফসফরাস অ্যানহাইড্রেট। এটাকে যদি আমরা শীতল পানি দিই তাহলে HPO2, তাহলে মেটা তৈরি হয়, মেটা ফসফরিক অ্যাসিড। যদি H2O 2 অণু পানি যোগ করি তাহলে পাইরোফসফরিক অ্যাসিড। যদি H3O মানে 3 অণু যোগ করি তাহলে H3PO4 বা অর্থ ফসফরিক অ্যাসিড। মূলত এটাকে আমরা ফসফরিক অ্যাসিড বলে থাকি। ইক অ্যাসিড গুলাই অর্থ অ্যাসিড হয়, ইক অ্যাসিড গুলাই সবসময় অর্থ অ্যাসিড হয়। HPO2 এটা হলো আস, এটা হলো মেটা, অর্থাৎ ইক অ্যাসিড থেকে যদি আমরা H2O বিয়োগ দেই, ইক অ্যাসিড গুলা থেকে যদি H2O বিয়োগ দেই তাহলে আমাদের মেটা অ্যাসিড গুলা পাওয়া যায়। আচ্ছা, আর 2 ইক বিয়োগ H2O, তাহলে আমরা পাইরো অ্যাসিড গুলো পেয়ে থাকি। এবার আসি N2O3 HNO2, এগুলো হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড, আর এগুলো হলো অ্যাসিড। ভাই কোন অ্যাসিডের অ্যানহাইড্রাইড কোনটা, এটা কিভাবে মনে রাখবো? অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং অ্যাসিডের মধ্যে যে কেন্দ্রীয় মৌলগুলো আছে, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সবসময় সেম থাকে। ধরো N2O3 -6 আর দিকে +6, তাহলে একটার জন্য +3, নাইট্রোজেনের এখানে +3 হলো জারণ সংখ্যা। এবার আসি N2O5 -10 +10, তাহলে একটা নাইট্রোজেনের জন্য +5। NO2 অক্সিজেনের জন্য -4, তাহলে +4, নাইট্রোজেনের ক্ষেত্রে এই জন্য +4 হলো আমাদের জারণ সংখ্যা। এবার আসি এদিকে অক্সাইড -4 +1, নাইট্রোজেনের জন্য কত থাকলো? +3, এটা হলো -6 +1, নাইট্রোজেনের জন্য থাকলো আমাদের +5। এখানে আমাদের ছিল +3, এখানে আমাদের ছিল +5 হয়, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারি। তো এই যে দেখো, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা হলো +3, নাইট্রোজেনের জারণ সংখ্যা +3 আর কোথায়? এই যে এখানে +3, তাহলে HNO2 হলো এই অ্যাসিডের মানে এই অ্যানহাইড্রাইডের অ্যাসিড, বা N2O3 হলো
HNO2 বা নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রেট। N2O5 হলো নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রেট, আর NO2 হলো মিশ্র অ্যানহাইড্রেট। NO2 কে কি বলা হয়? মিশ্র অ্যানহাইড্রেট। ওকে, গ্রুপ 15 সম্পর্কে এই ব্যবহারগুলো আমাদের আরো লাগবে, ইম্পর্টেন্ট আছে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, P2O5 নিরোধক হিসেবে কাজ করে। আমরা যখন ল্যাবরেটরি রসায়ন পড়ি তখন সেখানে দেখতে পারি এই যে সাদা ফসফরাস এবং লোহিত ফসফরাস, ফসফরাসের দুইটা ভেরিয়েন্ট আছে। মূলত বিসমাথ ছাড়া এই গ্রুপ 15 এর সবগুলারই কিছু না কিছু রূপভেদ আছে। রূপভেদগুলো আমরা সামনেই পড়তেছি। তো শ্বেত ফসফরাস আর লোহিত ফসফরাস, এই দুইটার মধ্যে কোনটা আসলে বেশি ইজি, মানে শ্বেত ফসফরাস থেকে লোহিত ফসফরাস বানানো ইজি নাকি লোহিত ফসফরাস থেকে শ্বেত ফসফরাস বানানো ইজি? একটা জিনিস চিন্তা করো, সাদাকে কিন্তু লাল করা অনেক বেশি সহজ, তাহলে সাদা ফসফরাস থেকে লাল ফসফরাস নিয়ে আসা খুবই সহজ। এই জন্য এখানে টেম্পারেচারটাও কম, 250 ডিগ্রি সেলসিয়াস দিলেই সাদা থেকে লাল হয়ে যায়। আবার লাল থেকে যখন সাদা হবে শ্বেত ফসফরাস, সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার একটু বেশি লাগবে, 550 ডিগ্রি সেলসিয়াস, যেখানে কার্বন ডাইঅক্সাইড আর নাইট্রোজেন দুইটাই আছে দুই ক্ষেত্রে। গ্রুপ 16 OSSC তে পড়লে লাভ। আচ্ছা, OF2 গঠিত হতে পারে, OF4 গঠিত হতে পারে না, OF6 গঠিত হতে পারে না, SF2 SF4 SF6 এগুলা গঠিত হতে পারে। ভাই কেন পারে? এই জিনিসগুলো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসবে না, আর মেডিকেলে কখনোই আসবে না যে OF2 গঠিত হলেও প্রমাণ করো বা ব্যাখ্যা করো OF4 বা OF6 কেন গঠিত হয় না। আমাদের জাস্ট আসবে নিচের কোন যৌগটি গঠন করা সম্ভব বা নিচের কোন যৌগটি গঠন করা সম্ভব না, এইভাবে প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা যদি -2 হয়, এখানে একটু বলে রাখা ভালো, এই অক্সিজেনটা হলো গ্যাস, এখানে এই যে টেলোরিয়াম আর পোলোনিয়াম এ পর্যন্ত অপধাতু, এই LV এটা কিন্তু আমাদের ধাতু, লিভারমোনিয়াম। আচ্ছা, OSC সেলেনিয়াম কিন্তু আমাদের অপধাতু না, তাহলে এই তিনটা হলো আমাদের অধাতু, এই দুইটা হলো আমাদের অপধাতু, আর এটা হলো আমাদের ধাতু। ঠিক আছে, অক্সিজেনের জারণ সংখ্যা -2, -2 যদি হয় সাধারণ অক্সাইড। অক্সিজেনের জারণ সংখ্যা যখন -1 হয় তখন সেটাকে আমরা বলি পার অক্সাইড, আর যখন -½ হয় তখন সেটাকে আমরা বলি সুপার অক্সাইড। ওকে, অক্সাইড যখন -2 হয় তো অক্সাইডের ক্ষেত্রে আমরা ধরো SO2 সাধারণ একটা অক্সাইড, অক্সাইড কিন্তু হতেই পারে, তাহলে পার অক্সাইডটা কি হবে ভাইয়া? H2O2। একটু চিন্তা করো, হাইড্রোজেনের জন্য দুইটার জন্য +2 আর অক্সিজেনের ক্ষেত্রে দুইটার জন্য -2, তাহলে অক্সিজেনটা কি হলো? -1 হলো। সুপার অক্সাইড, সুপার অক্সাইডের ক্ষেত্রে KO2, KO2টা একটু যদি দেখি, পটাশিয়াম অক্সাইড -4 হওয়ার কথা, পটাশিয়াম +4 হওয়ার কথা। পটাশিয়াম কখনো +4 হওয়া সম্ভব না, হবে না। KO2 পটাশিয়ামের জন্য +1, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে -1 অবশ্যই হতে হবে। দুইটার জন্য -1, একটার জন্য কত? -1/2, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে জারণ সংখ্যা আমাদের -1/2, তাহলে KO2 বা পটাশিয়াম সুপার অক্সাইড। অক্সিজেনের যৌগ অক্সাইড সমূহ অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড কোনগুলা? অধাতুর অক্সাইড। ক্ষারীয় অক্সাইড কোনগুলা? ধাতুর অক্সাইড। ওকে, অধাতুর অক্সাইড গুলোকে আমরা অম্লীয় অক্সাইড বলতে পারি, ধাতুর অক্সাইড গুলোকে ক্ষারকীয় অক্সাইড বলতে পারি। নিরপেক্ষ বা প্রশম অক্সাইড, এটা মনে রাখতে পারি, কোনো পানি নাই। এই যে কোনো, কো থেকে কো, নো থেকে নো, কোনো, পানি থেকে H2O, আর নাই থেকে N2O, এটাকে আমরা লাফিং গ্যাস বলে থাকি। ওকে, উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, স্টেনাস অক্সাইড, প্লাম্বাস অক্সাইড, এই যে লেড ডাইঅক্সাইড। তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হয়ে যাবে, তো এটা মনে রাখারও প্রয়োজন হয় না, আমরা নাম দেখলেই বুঝতে পারি। আচ্ছা, পার অক্সাইডের ক্ষেত্রে বাড়ি নাই। পার অক্সাইড অবশ্য আমরা যোজনী চেক করলেই বুঝতে পারি যে -1 কোনটা, জারণ সংখ্যা। বাড়ি নাই বেরিয়াম অক্সাইড আর সোডিয়াম পার অক্সাইড। পলি অক্সাইড, পলি অক্সাইডের ক্ষেত্রে কি অক্সিজেন সংখ্যা একটা বেশি। ধরো লেড অক্সাইড কিন্তু একটা অক্সাইড আছে, লেডের সাধারণ অক্সাইড, আর লেডের পলি অক্সাইড কোনটা? PbO2। MnO কিন্তু হতে পারে, MnO2 হলে সেটা পলি অক্সাইড। সাব অক্সাইড কোনগুলা? যেখানে অক্সিজেন সংখ্যা কম, ধরো Pb2O। লেডের নরমাল সাধারণ অক্সাইড যেটা, সেটা হলো PbO। PbO2 হলে অক্সিজেন একটা বেশি, তার মানে এটা পলি অক্সাইড। আর যদি Pb2O হয় তাহলে
আমাদের সাব অক্সাইড বা অক্সিজেন একটা কম। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা চেক করলেই বুঝতে পারবো। যুগ্ম বা মিক্সড অক্সাইড এক্ষেত্রে Fe3O4টা যদি একটু চেক করি, Fe3O4 অক্সিজেনের ক্ষেত্রে -8, তাহলে তিনটার জন্য কিন্তু আমাদের -8 হয়, তাহলে -8/3 ফেরাসের ক্ষেত্রে। ফেরাসের কি এই ধরনের জারণ সংখ্যা হয়? এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে এটা ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড দুটার মিশ্রণ। Pb3O4 এটা হলো লেড অক্সাইড আর লেড ডাইঅক্সাইড, এই দুইটার হলো মিশ্রণ। Mn3O4 ম্যাঙ্গানিজ অক্সাইড আর ম্যাঙ্গানিজের পলি অক্সাইড, এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের Mn3O4। অর্থাৎ অক্সাইড থেকে তিনটা বাণিজ্যিক অ্যাসিড গুলো একটু আসতে পারে, নিচের কোনটি বাণিজ্যিক অ্যাসিড নয়, এভাবে H2SO4, HNO3, H3PO4, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর ফসফরিক অ্যাসিড। আচ্ছা, সালফারের যৌগসমূহের বৈশিষ্ট্য। সালফারের যৌগসমূহ নিয়ে সালফার ডাইঅক্সাইড, H2S আর H2SO4। H2SO4 দিকে আগে দেখি, এটা একটা অ্যাসিড, এটা আমরা জানি। জারক, সকল অ্যাসিড গুলাই জারক হয়, ধাতুগুলা বা আমাদের ক্ষারগুলা সবসময় বিজারক হয়ে থাকে। H2SO4 নিরোধক হিসেবে কাজ করে। আমরা গ্লুকোজেরও এক্সাম্পলটা জানি না, যে H2SO4 দেওয়ার পর গ্লুকোজটা একদম কালো হয়ে যায়, এইভাবে। H2S এটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, বিজারক, অধঃক্ষেপণ, বিকারক। ওকে, H2S এর ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম বলা যেতে পারে। H2S টা হলো একটা বিজারক। SO2 অম্ল, কারণ SO2 কি, SO2 থেকে পানি যদি মিশ্রিত করি তাহলে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়। তো সালফিউরাস অ্যাসিড একটা অম্লধর্মী মানে অ্যাসিডই তো, অ্যাসিড যেহেতু মানে অ্যাসিডের অ্যানহাইড্রেট, তো অ্যাসিডের অ্যানহাইড্রেট অবশ্যই অম্ল হবে। অম্ল যেহেতু সে জারক হবে, সে একই সাথে বিজারক হিসেবেও কাজ করতে পারে, কারণ SO2 সে কিন্তু ইলেকট্রন রিসিভ করারও ক্ষমতা আছে, ইলেকট্রন আবার সে রিমুভ করার ক্ষমতা আছে। কারণ SO2 এর ক্ষেত্রে 2, 4, 6 তিনটে জারণ সংখ্যা হতে পারে। তো এখানে আমাদের +4 হিসেবে থাকে, সে +2 হতে পারে, +6 হতে পারে। এই জন্য সে জারক হিসেবে কাজ করতে পারে, সে বিজারক হিসেবে কাজ করতে পারে। আর বিরঞ্জক কিভাবে কাজ করে, যেটা আমরা মূলত পরিমাণগত রসায়নে পড়ে থাকি। হাইড্রোজেন অক্সাইড মানে কি, পানি। যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো প্রোটিয়াম অক্সাইড হলো আমাদের পানি। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। হাইড্রোজেনের ক্ষেত্রে নরমালি কি হয়, নিউট্রন থাকে না, জাস্ট প্রোটন থাকে 1, ভর সংখ্যা 1। যদি একটা নিউট্রন সংখ্যা বেশি থাকে তাহলে ভর সংখ্যাও কিন্তু 1 বাড়বে। ভর সংখ্যা বাড়লে এই যে D2O বা ডিউটেরিয়াম অক্সাইড, সেটাকে আমরা ভারী পানি বলে থাকি। আর যদি আমরা আরো একটু ভর বাড়াই বা নিউট্রন সংখ্যা যদি আরো একটা বাড়াই, অর্থাৎ নিউট্রন সংখ্যা যদি 2 হয় আর প্রোটন সংখ্যা যদি 1 হয়, প্রোটন সংখ্যা মাস্ট বি 1 হতে হবে। তো প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2, এই দুইটা মিলে হলো আমাদের ভর সংখ্যা 3। যদি ভর সংখ্যা 3 হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলা হয় ট্রিটিয়াম। ট্রিটিয়ামের যদি অক্সাইড হয় তাহলে সেটাকে বলা হয় আমাদের অতি ভারী পানি। হাইড্রোজেন পারঅক্সাইড, H2O2, এটা আমাদের এই নামগুলো মনে রাখতে হবে। পারঅক্সান, ডাইঅক্সিডেন, ডাইহাইড্রোক্সিল, এই জিনিসগুলো মনে রাখতে হবে। H2O2 পানিতে দ্রবণীয়, বাণিজ্যিক নাম হলো পারহাইড্রন, এটা ইম্পর্টেন্ট। জারক, বিজারক, বিরঞ্জক, জীবাণুনাশক। আচ্ছা, গ্রুপ 17 এর ক্ষেত্রে আমাদের বিজ্ঞানী বার্জিলিয়াস এই গ্রুপ 17 এর নামকরণটা করে থাকেন। আমরা মূলত এগুলাকে সমুদ্রে পেয়ে থাকি, সামুদ্রিক লবণ থেকে, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। তাহলে হ্যালোজেন, এই যে শব্দের ভাঙনটা একটু দেখো, জেনাস থেকে মানে উৎপাদনকারী, এটা আমরা এমনিতে বুঝি, হেল থেকে সামুদ্রিক লবণ। গ্রুপ 17 উৎসগুলো একটু দেখি আমরা। NaCl এর গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলে থাকি আমরা। সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড পাই। এই যে সোডিয়াম ফ্লোরাইড কিন্তু কখনোই আমরা সমুদ্রে পাবো না, সামুদ্রিক পানিতে। সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়ামের ধরো সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়, ব্রোমাইড পাওয়া যায়, আয়োডাইডটাও পাওয়া যায়। সমুদ্রের পানির মধ্যে ক্যালসিয়াম ব্রোমাইড পাওয়া যায়, খনিজ রক সল্ট, এই যে সোডিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু আমাদের সমুদ্রে পাওয়া যায়। বাট সামুদ্রিক লবণ থেকে আমাদের এই সোডিয়াম ফ্লোরাইডটা উদ্ধার করা যায় না। ক্যালপ হলো সামুদ্রিক শৈবালের পুরানো ভস্ম। সামুদ্রিক শৈবাল আয়োডিনের সবচেয়ে বড় উৎস। আয়োডিনের একটা উৎস হচ্ছে কেলিক আয়োডিন। ওকে, এখানে আমাদের 4টা হাইড্রোক্সাইড। আমরা সবসময় বলছি যে কোনো কিছু যদি ব্যতিক্রম পাওয়া যায় তাহলে এটা ফ্লোরিনের ক্ষেত্রে হবে। অর্থাৎ ধরো যে কোনো কিছু বলা আছে, এটাই ধরতে পারো, ধাতু ফ্লোরাইডকে জারিত করে ফ্লোরিন পাওয়া যায় না, কারণ ফ্লোরিন সবচেয়ে শক্তিশালী ধাতু। আবার এটা ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, এটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু HCl, HBr এগুলো কিন্তু গঠন করতে পারে না। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলো কিন্তু সেম বৈশিষ্ট্য থাকার কথা। পাশাপাশি ফ্লোরিনের কিছু ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য আছে,
কারণ ক্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক, ক্লোরিন সবচেয়ে বেশি, তার মধ্যে ইলেকট্রন আসক্তিটাও অনেক বেশি। যদিও ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরেও ফ্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তিটাও অনেক বেশি, তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে বেশি, জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এজন্য ফ্লোরিনকে মানে সচরাচর আদার্স যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর সাথে অনেক সময় ব্যতিক্রমধর্মী কিছু বৈশিষ্ট্য দিয়ে থাকে। আচ্ছা, অসামঞ্জস্য বিক্রিয়া মেইনলি আমরা এটা পরিমাণগত রসায়নে পড়ি। এই যে HCl আর HOCl এই দুইটা গঠন করতে পারে। একটু জিনিস দেখাই, ক্লোরিন প্লাস H2O, এখানে কিন্তু 0 ছিল। আবার HCl যখন যায় তখন ক্লোরিনের ক্ষেত্রে জারণ সংখ্যা -1 হয়ে যায়, আর HOCl এ যখন আসে জারণ সংখ্যা +1 হয়ে যায়। তো এই যে একটা জারণ সংখ্যা ছিল 0, সেটা একবার মাইনাস হলো, মানে ইলেকট্রন একবার গ্রহণ করলো আবার ইলেকট্রন ত্যাগ করলো, দুইটাই হতে পারে। এই একই সাথে পরস্পর বিরোধী দুইটা ঘটনা ঘটছে, জারণও ঘটেছে এবং বিজারণও ঘটেছে একটা মৌলের ক্ষেত্রে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া। গ্রুপ 17 এর ক্ষেত্রে আচ্ছা, ফ্লোরিন কালারগুলো একটু মনে রাখতে হবে। ক্লোরিন, ব্রোমিন হলো লাল বর্ণের তরল, আয়োডিন হলো আমাদের বেগুনি কঠিন পদার্থ। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন কিন্তু আমাদের পর্যায় 2, ক্লোরিন পর্যায় 3, ব্রোমিন পর্যায় 4, আয়োডিন পর্যায় 5। তো এই যে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানে কিন্তু আয়োডিন সবচেয়ে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট, সবচেয়ে পারমাণবিক সংখ্যাটাও বেশি। আবার ব্রোমিনের ক্ষেত্রে আয়োডিনের চেয়ে কম, ক্লোরিনের ক্ষেত্রে ব্রোমিনের চেয়ে কম, আর ক্লোরিনের ক্ষেত্রে সবচেয়ে কম। তো যখন ভর বাড়ে বা পারমাণবিক সংখ্যা বাড়ে, দুইটাই যখন বাড়ে, তখন আমাদের ভ্যান ডার ওয়ালস যে বলটা আছে, ভ্যান ডার ওয়ালস বলটা বাড়ে। এই জন্য এটার মধ্যে আকর্ষণগুলো একটু বেশি বেড়ে যায়। এই কারণে আয়োডিনটা হলো আমাদের কঠিন, ব্রোমিনটা হলো আমাদের তরল, ক্লোরিন আর ক্লোরিনটা হলো আমাদের গ্যাস। তো ফ্লোরিন, ক্লোরিন এগুলো হলো আমাদের গ্যাস, ব্রোমিন হলো আমাদের তরল, আয়োডিন হলো আমাদের কঠিন। এটা কারণ কি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলোর মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের বৃদ্ধি, এই সেম কথাই বলা আছে এখানে। গ্রুপ 17 এর মৌলসমূহ, এই যে অ্যান্টাসিডের ক্ষেত্রে টক্সিক ক্রমটা হলো আয়োডিনেরটা সবচেয়ে বেশি। ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি, বন্ধন শক্তিও বেশি। এই জন্য ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তাহলে ফ্লোরাইড আয়নের বিজারণ ক্ষমতা সবচেয়ে কম। এই কারণে মানে HBr এর চেয়ে অনেক বেশি। হাইড্রোজেনের শক্তি ক্রমটা উল্টাটা হবে আর কি। ক্লোরিনের ক্ষেত্রে যেমন আয়োডিনের চেয়ে ব্রোমিন বেশি জারক, ভালো, ব্রোমিনের চেয়ে ক্লোরিনটা বেশি ভালো জারক। এটার উল্টাটা হবে, উল্টা ক্রমের ক্ষেত্রে উল্টাটা হবে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ক্লোরিন, এই উল্টা সিরিয়ালটা হবে। যে গ্রুপ 17 এত কিছু আমাদের এগুলো লাগবে না, জাস্ট আন্তঃহ্যালোজেন যৌগ, যেটা এই আন্তঃহ্যালোজেন যৌগ কেন গঠিত হয়? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, IF5, IF7 হওয়া উচিত ছিল, যাই হোক, IF5, IF7 এগুলো কেন গঠিত হয়? মানে দুইটাই কিন্তু আমাদের হ্যালোজেন, একটা আয়োডিন আর একটা ফ্লোরিন। তো এই যৌগগুলো কেন গঠিত হয়েছে? কারণ আয়োডিনের আর ফ্লোরিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার একটা পার্থক্য পাওয়া যায়। এই পার্থক্যের কারণে দুইটা একসাথে যুক্ত হতে পারে। নরমালি আমরা কি দেখি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, তো একটা ধাতু থাকে, একটা অধাতু থাকে, বা হয়তো হতে পারে SO2, ধরো একটা সালফার, একটা অক্সিজেন, এভাবে কিন্তু গঠিত হতে পারে। একই গ্রুপের মধ্যে দুইটাই হ্যালোজেন, এই গঠিত হওয়ার কারণটা হলো আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। গ্রুপ 17 এর ব্যবহার একটু রিডিং দিতে হবে। ব্লিচিং পাউডার আমরা জানি বিরঞ্জক, জীবাণুনাশক। সাদা যে কারেকশন ফ্লুইডটা থাকে সেখানে থাকে মূলত আমাদের তরল ট্রাইক্লোরোইথেন, এটা ইম্পর্টেন্ট। ক্লোরিন যৌগের ব্যবহার, CFC বা ফ্রিয়ন। আমরা কি জানি? ফ্রিজের মধ্যে যখন আমরা স্পেশালি থার্মোডাইনামিক্সটা পড়েছি, ওইখানে দেখতে পারতাম যে ফ্রেয়নটা কোথায় পাওয়া যায়? ফ্রিজে পাওয়া যায়। ফ্রিজ যে কাজটা করে, এসি কিন্তু সেম কাজটাই করে। ফ্রিজ আর এসিতে হিমায়ক হিসেবে কাজ করে ফ্রেয়ন। ডেটল আমরা জানি জীবাণুনাশক এবং ক্ষত নির্বাপক হিসেবে কাজ করতে পারে, এটা অর্গানিক কেমিস্ট্রিতে পড়ানো হয়। ক্লোরিনের সবগুলা যৌগই আমাদের কাগজ শিল্পে বা বিরঞ্জক হিসেবে কাজ করে। মূলত কথা হলো এটাই যে বিরঞ্জক হিসেবে ক্লোরিনের যৌগগুলা কাজ করে, এগুলো আমাদের কৃষি ক্ষেত্রে কাজ করে। ভিনাইল ক্লোরাইড আমরা জানি না, পিভিসি পাইপ আর অনেক কিছু ইউজ করতে হয়। তো পলিমার শিল্পে পলিভিনাইল ক্লোরাইড ইউজ হয়। CCl4 অগ্নি নির্বাপনে
আর ওয়েস্ট টু সল, এগুলো আমরা অর্গানিক কেমিস্ট্রি হ্যালোজেন ও অ্যালকেন এই ব্যবহারের মধ্যেই পড়ে থাকি। এই যে ওয়েস্ট টু সল ড্রাই ক্লিনার্স ব্যবহৃত হয়। গ্রুপ 18 এর মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত গ্যাস বা বিরল গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এসব ক্ষেত্রে আমাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অত্যন্ত নিম্ন, যেহেতু এরা নিষ্ক্রিয় গ্যাস, এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে না, এরা কোথাও এরা সক্রিয়তাহীন বা নিষ্ক্রিয়। আয়নীকরণ বিভবের মান অস্বাভাবিক উচ্চ, কারণ আয়নীকরণ বিভবের মান অস্বাভাবিক উচ্চ হওয়ার কারণ হলে এরা কোনো ইলেকট্রন ত্যাগ করতে পারে না। যুক্ত হওয়ার ক্ষমতা নেই বলে এদের যোজনী শূন্য। ঠিক আছে, এক নজরে জেনন ফ্লোরাইড আমরা মূলত এই যে সংকরায়ন এগুলা পরবর্তীতে দেখবো, জাস্ট এখানে স্লাইডে থাকার জন্য রাখা হয়েছে। গ্রুপ 18 এর মৌলসমূহ সমযোজক। আমরা জানি কি গ্রুপ 18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস, এগুলোর মধ্যে কোনো ধরনের বন্ড সৃষ্টি হওয়ার কথা না, কোনো ধরনের যৌগ গঠন করার কথা না। তারপরও এদের মধ্যে যখন ধরো হিলিয়াম এবং নিয়ন, এরা কোনো যৌগই গঠন করে না, আর্গনের ক্ষেত্রেও খুব একটা সচরাচর দেখা যায় না। তারপরে কিন্তু আমাদের সবকিছুরই কিছু কেমিস্ট্রি, যেহেতু কিছু না কিছু ব্যতিক্রম থাকবেই। জেনন সবচেয়ে বেশি যৌগ গঠন করে, এই জেনন নিয়ে মূলত আমাদের সবচেয়ে বেশি আলোচনা হয়। তো আমরা যখন এই যে গ্রুপ 18, এরা কিন্তু সমযোজী যৌগ গঠন করতে পারে। এরা কখন গঠন করে? ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড এই যৌগগুলা গঠন করতে পারে কিসের উপস্থিতিতে? নিকেল প্রভাবকের উপস্থিতিতে, আমরা একটু পরেই দেখব। তারপর সন্নিবেশ যৌগ, সন্নিবেশ যৌগ গঠন করতে পারে, যে আর্গন গঠন করতে পারতেছে। হাইড্রেট যৌগ আর্গন গঠন করতেছে, ক্রিপ্টন গঠন করছে। ক্লেথরেট যৌগ, এই যৌগগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল যৌগ। এই যে আর্গন, উইনল, ক্লেথরেট যৌগ। ক্যালাস জালির মধ্যবর্তী ফাঁকা স্থানে নিষ্ক্রিয় গ্যাস অবরুদ্ধ হয়। এই যে এই জিনিসটা দেখো, এই চারপাশে কিন্তু অনেকগুলো জিনিস আছে, সাথে মাঝখানে আর্গনটা থাকে, এই আর্গনটা নিষ্ক্রিয় গ্যাস হিসেবে অবরুদ্ধ হয়ে থাকে। এটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল যৌগ বা ক্লেথরেট যৌগ। নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে জেনন এবং ক্রিপ্টনের যৌগ সবচেয়ে বেশি, এককভাবে বললে জেননের যৌগ সবচেয়ে বেশি। গ্রুপ 18 এর ক্ষেত্রে এই টেম্পারেচারটা একটু লাগবে, 400°C, সবার ক্ষেত্রে 400°C, 6 অ্যাটমসফিয়ার, 6 অ্যাটমসফিয়ার। ওকে, নিষ্ক্রিয় গ্যাস সমূহের ব্যবহার অনেকগুলা ব্যবহার আছে, কিভাবে মনে রাখবো ভাইয়া? রেডন, ক্যান্সারের ক্ষেত্রে একটাই রেডন। ওকে, ক্রিপ্টন এবং জেনন। দেখো, ক্রিপ্টন এবং জেনন আমাদের ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ব্যবহৃত হয়। এবার আসি, ক্রিপ্টনে আমাদের আরো দুইটা ব্যবহার আছে, যেটা মনে রাখতে পারি আমরা টাকা দিয়ে। টাকা, কে থেকে ক্রিপ্টন আর টি থেকে টিউব লাইট। কে থেকে ক্রিপ্টন, টি থেকে টুপি। ঠিক আছে, এই যে রেডনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ক্যান্সার, ক্রিপ্টন, জেনন দুটো যদি একত্রিত হয় তাহলে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব। আর ক্রিপ্টনের ক্ষেত্রে বাকি দুইটা, একটা টি, টি থেকে টি অফ লাইট, আর টি, টি থেকে টুপি। ওকে, আর্গনের ক্ষেত্রে আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে বৈদ্যুতিক বাল্বে ইউজ করে থাকি, যেটা আমাদের নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে সবচেয়ে বেশি 0.93% হিসাবে পাওয়া যায় আর্গনকে। আচ্ছা, নিয়নের ক্ষেত্রে যদি আমরা বলি, মনে রাখতে চাইলে অভিনয় দ্বারা মনে রাখতে পারি। অভিনয়ের ক্ষেত্রে কি আসে? এই যে ভি, ভি থেকে কি আসে? আমাদের ভোল্ট মিটার। এবার আসি, ভি থেকে আমাদের উড়ন্ত বিমান, এই দুইটা মনে রাখতে পারি। অ থেকে আমরা অপারেশন রুমের নিয়ন বাতিতে মনে রাখতে পারি। আর এই যে আমাদের বাণিজ্যিক নিয়ন বাতিতে, আচ্ছা প্রশ্ন যদি পরীক্ষায় আসে যে নিয়ন বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়, নিয়ন গ্যাস ব্যবহৃত হয়, এটা যদি পারার জন্য কি আমাদের ট্রিক্স লাগবে? অভিনয় থেকে আমরা এই জিনিসটা মনে রাখতে পারলাম যে অ থেকে অপারেশন রুম, ভি থেকে বিমান অথবা ভোল্ট মিটার, আর 9 থেকে নিয়ন। বাকি যা আছে আল্লাহর দুনিয়া সবকিছুই আমাদের হিলিয়াম গ্যাসের ব্যবহার। আচ্ছা, পি ব্লক এলিমেন্টস এর রূপভেদ। ফসফরাস, এটা আমরা মনে রাখতে পারি শলাকা দিয়ে, শলাকা তৈরিতে ফসফরাস ব্যবহৃত হয়, এবার মনে রাখবা। ঠিক আছে, স থেকে শ্বেত, ল থেকে লোহিতা, কা থেকে কালো। এসবি, আবু ধাবিতে মনে রাখতে পারবো, আবু ধাবি। আ থেকে আলফা, ধা থেকে ধাতব, বি থেকে বিস্ফোরক। এই যে স্টেবিয়াম, এটা আমরা মনে রাখতে পারি অ্যান্টিমনি, যেটা অ্যান্টিমনি সেটা আমাদের ক্ষেত্রে আবু ধাবি, অর্থাৎ আ থেকে আলফা, ধা থেকে ধাতব, আর বি থেকে বিস্ফোরক। আর্সেনিকের ক্ষেত্রে আধুহক, আ ফর আর্সেনিক, ধু ফর ধূসর,
হলুদ কালো, এটা এভাবে মনে রাখতে পারবো। কার্বনের ক্ষেত্রে দানাদার হতে পারে, অদানাদার হতে পারে। দানাদার হলে ডায়মন্ড অথবা গ্রাফাইট, যেটা পার্থক্য আমরা ইতিপূর্বে পড়ে আসছি। নাইট্রোজেনের ক্ষেত্রে কিউবিক আর হেক্সাগোনাল, মানে আলফা যদি হয় তাহলে কিউবিক হতে পারে, বিটার ক্ষেত্রে হেক্সাগোনাল। দানাদার সালফার, সালফারের বহুরূপতা, এই জিনিসটা আমরা একটু দেখি, যারা মনে রাখতে হবে। দামরা আপদ তমাল, দামরা আপদ তমাল, এটা যদি আমাদের মনে থাকে তাহলে এমনিতে হয়ে যাবে। দেখো দানাদার সালফার, দানাদার সালফার ম থেকে মনোক্লিনিক, মনোক্লিনিক, রা থেকে রম্বিক। তাহলে দানাদার সালফারের দুইটা প্রকারভেদ আমরা পেয়ে গেলাম, দানাদার সালফার, মনোক্লিনিক, র থেকে রম্বিক। আপদ, আপদের আ থেকে অদানাদার, অদানাদার সালফার, আর প থেকে প্লাস্টিক বা নমনীয় বা গামা সালফার, প্লাস্টিক সালফার। দ থেকে দুগ্ধ, দুধের কালার কি সাদা, তাহলে শ্বেত সালফার। প্লাস্টিক কিন্তু নমনীয় হয়, তো এইভাবে আমরা একটার সাথে একটা যদি জানি বাকিগুলো এমনিতে জানতে পারবো। অদানাদার সালফার হলো আমাদের আপদ। তমাল থেকে আমরা কিভাবে মনে রাখতে পারবো ভাইয়া? ত থেকে তরল, মা থেকে মিউ, ল থেকে লেমডা। দানাদার সালফার, অদানাদার সালফার, তরল সালফার, এই জিনিসটা আমরা দামরা আপদ তমাল এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবো। আচ্ছা আকরিক, এই যেটা জাস্ট একটা রিডিং দিতে হবে। রিডিং খুব বেশি যে মেডিকেলে আসে তা না, তবে বিগত বছরে আসতে দেখা গেছে। খুবই ইম্পর্টেন্ট যদি বলি, ডোমোলাইট, ডোলোমাইট, চেনির সলফিটার, ক্যালসাইট, জিপসাম ক্রিস্টাল, প্লাস্টার অফ প্যারিস। অর্গানিক কেমিস্ট্রিতে স্পেশালি যেগুলো পাওয়া যায়, তারপর অর্থনৈতিক রসায়নে ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কার্নালাইট আসতে পারে, সলপিটার। ওকে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যারটা যদি একটু মনে রাখতে চাই, জিব ডাকো দিয়ে মনে রাখতে পারবো, জিব ডাকো। যেখানে 3 অণু পানি আছে, এখানে 2 অণু পানি, এখানে 1 অণু পানি, আর এখানে কোনো পানি নাই, তাহলে 3 2 1 0, 3 2 1 0, জিব ডাকো। এভাবে মনে রাখতে পারবো, জিপসাইট 3 অণু পানি, বক্সাইট 2 অণু পানি, ডায়াসপোর 1 অণু পানি, কোরান্ডাম বা অ্যালুমিনিয়াম এটা হলো কোনো পানি নাই। কেওলিনটা ইম্পর্টেন্ট, কেওলিনটা অনেক ইম্পর্টেন্ট। ক্রায়োলাইট অনেক ইম্পর্টেন্ট, NaClF6। ফেলোস্পার, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা মূলত আমাদের অর্থনৈতিক রসায়নের পড়াশোনা আর কি, ফেলোস্পার। বোরন থেকে আমরা অজৈব গ্রাফাইট, এটা আমরা অলরেডি দেখে আসছি। আচ্ছা আকরিকের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে কেওলিনটা আমরা ইতিমধ্যে দেখছি যে কেওলিনটা অনেক ইম্পর্টেন্ট। সিলিকাস, সিলিকন ডাইঅক্সাইড, এটা সবাই জানে। ফেলোস্পার লাগবে। জিওলাইট ইম্পর্টেন্ট। সিলেন হলো SiH4। এই অর্পিমেন্টটাও আমাদের পরিবেশ রসায়নে পড়ে থাকে। আচ্ছা বিগত বছরের প্রশ্নসমূহ, AlCl3 এর ডাইমারে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? AlCl3 ডাইমারটা আমরা একটু দেখি। নরমালি অ্যালুমিনিয়াম কিভাবে থাকে, এই যে 3টা ক্লোরিন সাথে বন্ড হিসেবে, সমযোজী বন্ধন হিসেবে থাকে। তো অ্যালুমিনিয়ামের আরো 3টা, যেহেতু ডাইমার ক্লোরিন, এই ক্লোরিনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রনটা অ্যালুমিনিয়ামের সাথে আমাদের সন্নিবেশ বন্ধন গঠন করে, আর এই ক্লোরিনটা আমাদের অ্যালুমিনিয়ামের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো অ্যালুমিনিয়ামের হাতে যে 3টা ইলেকট্রন ছিল, 3টা ইলেকট্রন কিন্তু আমাদের সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে বন্ধনের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো অ্যালুমিনিয়ামের হাতে কোনো ইলেকট্রন মুক্তজোড় হিসেবে নাই, ক্লোরিনের হাতে আছে। ক্লোরিন সাধারণত কি 7টা ইলেকট্রন থাকে লাস্ট শেলে, এর মধ্যে একটা ইলেকট্রন সে সমযোজী বন্ধন গঠনে ব্যয় করেছে, আর যেখানে সন্নিবেশ বন্ধন আছে সেখানে সন্নিবেশ বন্ধনে আরো 2টা ইলেকট্রন ব্যয় করে। তো এই যে ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে সমযোজী বন্ধন, যেহেতু 3টা মুক্তজোড় ইলেকট্রন আছে, ক্লোরিনের ক্ষেত্রে 3টা আছে, এই ক্লোরিনের ক্ষেত্রে 2টা থাকবে, কারণ একটা এখানে সমযোজী বন্ধনে গঠন করতে ব্যয় করেছে, আর বাকি যে 2টা ইলেকট্রন ছিল মানে একটা মুক্তজোড়, তো এইটা আমাদের সন্নিবেশ বন্ধন গঠন ব্যয় করেছে। এখানে 3টা, এখানে 3টা, এখানে 2টা, কত হলো টোটাল? 3 আর 2 5, 3 8, 10 13 16, আনসার হবে আমাদের 16। আশা করি জিনিসটা বুঝতে পারছো। Al2Cl6 অণুতে সমযোজী ও সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কত? সমযোজী কোনগুলা? 1 2 3 4 5 6, আর সন্নিবেশ বন্ধন 2টা, তাহলে 6 আর 2। জিনিসটা বুঝতে পারছি? আন্তঃহ্যালোজেন যৌগ HCl2, S কিন্তু আমাদের হ্যালোজেন না, তো এটা বাদ। PCl3, P হ্যালোজেন না। ClF3, হ্যাঁ এটা সঠিক, S ও তো হবেই না।
PbO2 কে দ্রবীভূত করতে নিচে কোনটি ব্যবহার করা যাবে? PbCl2, PbSO4, PbNO3, এই যে এখানে HNO3, এটা একটু মুখস্থ টাইপের, কারণ PbNO3 পানিতে দ্রবীভূত হয়। আচ্ছা, হীরক ও গ্রাফাইট হলো কার্বন মৌলের বহুরূপ, এদের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়? দেখো, হীরক কিন্তু আমাদের sp3, গ্রাফাইট sp2, এইভাবে সংকরিত, এটা কারেক্ট, ঠিক আছে। উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, হ্যাঁ, হীরক বিদ্যুৎ পরিবহন করতে পারে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, এটাও ঠিক আছে। উভয়ের দহন তাপ একই, উভয়ই কার্বন দ্বারা গঠিত, হ্যাঁ উভয়ই কার্বন দ্বারা গঠিত, তাহলে উভয়ের দহন তাপ একই, এটাই সঠিক, মানে এটা ভুল, এই জন্য এটা সঠিক। কোন অক্সাইডের জলীয় দ্রবণে পিএইচ 7 অপেক্ষা বেশি? 7 অপেক্ষা বেশি মানে কি? মানে এটা ক্ষারীয় জিজ্ঞেস করছে। অ্যাসিডের পিএইচ 7-এর চেয়ে কম থাকে, তাহলে 7 অপেক্ষা যদি বেশি হতে হয় তাহলে এটা অবশ্যই পিএইচটা, মানে এটাকে অবশ্যই ক্ষারীয় একটা যৌগ হতে হবে। Cl2O7, দেখো ক্লোরিনের অক্সাইড, ক্লোরিন নিজে একটা অধাতু এবং সে HClO4 গঠন করতে পারে, মানে অ্যাসিড গঠন করতে পারে, তাহলে এর অক্সাইডটা কি হবে? অম্লধর্মী অক্সাইড, তাহলে Cl2O7 কখনোই ক্ষারীয় অক্সাইড হতে পারে না। P2O5, ফসফরাস নিজে একটা অধাতু এবং সে গঠন করে কি? H3PO4, যেটা অবশ্যই একটা অ্যাসিড, তো অ্যাসিডের অ্যানহাইড্রেট কখনোই ক্ষারীয় হতে পারে না। বেরিলিয়াম অক্সাইড থাকলো, বোরন অক্সাইড থাকলো, আমরা বোরন অক্সাইড থেকে কি জানি? এটা আমাদের বোরিক অ্যাসিডে পরিণত হতে পারে, তাহলে B2O3 হতে পারে না, একমাত্র বেরিলিয়াম অক্সাইড, যেটা একটা ক্ষারীয় অক্সাইড। ওকে, অম্লীয় দ্রবণে NO2 মাইনাস আয়ন আয়োডাইড আয়নকে জারিত করে আয়োডিনে পরিণত করে। NO2 মাইনাস আয়ন বিজারিত হয়ে কি হয়? এটা কিন্তু একটু ট্রিকি কোয়েশ্চেন। তো NO2 মাইনাস বিজারিত হয়ে কি হয়? আগে দেখি আমরা, NO2 মাইনাস যখন থাকে তখন নাইট্রোজেনের ক্ষেত্রে তার জারণ সংখ্যাটা কত থাকে? নিচে মাইনাস আছে, তো নাইট্রোজেনের জারণ সংখ্যা যদি x ধরি, অক্সিজেনের ক্ষেত্রে -4, লাস্টের রেজাল্টেন্ট হলো -1, তাহলে x থেকে 4 থেকে 1 গেলে 3। এই অবস্থায় অর্থাৎ NO2 মাইনাস, এই অবস্থায় নাইট্রোজেনের জারণ সংখ্যা হলো আমাদের +3। এবার আসি NH3 এর ক্ষেত্রে, NH3 এর ক্ষেত্রে এখানে -3 আছে, তো এটা এখানে জারণ সংখ্যা হলো আমাদের 3। N2O5, N2O5 এর ক্ষেত্রে আমাদের +5। NO এখানে আমাদের জারণ সংখ্যা +2, NO2 এখানে +4। এই যে এখন দেখো, এখানে +3 জারণ সংখ্যা ছিল, এই +3 জারণ সংখ্যার মধ্যে এটা -3, তো +3 জারণ সংখ্যাটা কমে, তারপর যখন বিজারিত হয়, জারণ আর বিজারণের পার্থক্যটাকে দেখো, জারণ বিজারণ, জারণের ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যাটা বৃদ্ধি পায়, আর যখন কিছু বিজারিত হয়, যখন বিজারিত হয় তখন জারণ সংখ্যাটা কমে। এখানে জারণ সংখ্যা ছিল +3, যেটা কমে +2 হইতে পারে, তো নাইট্রোজেন NO2 মাইনাসটা বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইড গঠন করতে পারে, +3 থেকে কমে +2 হয়েছে, বাট এটা দেখো +5 হয়ে গেছে, তার মানে এটা জারিত অবস্থা, +4 হয়ে গেছে, এটাও জারিত অবস্থা, এখানে -3 হয়ে গেছে, -3 হয়েছে মানে কমছে অবশ্যই, বাট এত বেশি কমাটা আমাদের, অ্যামোনিয়া কেন আসবে? ধরো এখানে হাইড্রোজেন তো নাই, তাইলে অ্যামোনিয়া তো আসার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, বিগত বছরের প্রশ্নসমূহ NO অণুর বন্ধন ক্রম গঠন ব্যাখ্যা করো। কত? নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি বন্ধন ক্রম কিভাবে হিসাব করতে হয় এটা জানি, NH2 1s2 2s2 2p3, এগুলা কিন্তু আমাদের এমনিতেই থাকে, অর্থাৎ 2p3 এগুলা পেয়ার হিসেবে থাকে আর এটা আনপেয়ার হিসেবে থাকে, 1 2 3। অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4, এগুলা পেয়ার হিসেবে থাকে, তো এগুলা কাউন্ট করব না আমরা। যে আনপেয়ার হিসেবে এখানে 3টা আছে, এখানে 2টা আছে, 3 আর 2 এ 5, যেটা যোগফলের অর্ধেক হলো 2, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2.5 পাওয়া যায়, এটা হলো আমাদের আনসার। আচ্ছা, নিচে কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? রেডন। যে কোনটি পলিঅক্সাইড? পলিঅক্সাইড মানে কি একটা অক্সিজেন বেশি থাকবে। এনার্জি সেভিং বাল্বে নিচের কোনটি ব্যবহৃত হয়? তো পারদ তো হবেই না, পারদ একটা তরল জিনিস। আর্গন হবে না, আর্গন নিষ্ক্রিয় পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয়। হিলিয়াম নাকি রেডন? রেডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, তাইলে হিলিয়াম হবে আমাদের আনসার। আর আমরা আসলে হিলিয়ামের ব্যবহারটা মুখস্থ করি নাই, যেটা আমরা বাকিগুলোর মধ্যে পারবো না, মানে বাকিগুলোর মধ্যে খুঁজে পাবো না, সেটাই আমাদের হিলিয়ামের উত্তর হবে। ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টস ছবিটা ঝাপসা হতে পারে, দেখো একটু আমি দেখাই দিই। 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর মধ্যে সবগুলা মৌলই হলো আমাদের ডি ব্লক এলিমেন্টস,
বাট গ্রুপ 3 এর মধ্যে আমরা জানি যে ল্যান্থেনাইড একটা সিরিজ আছে। ল্যান্থেনাইড সিরিজের মধ্যে মাত্র একটা মৌল, যেটা ল্যান্থেনাম, এটা আমাদের ডি ব্লক এলিমেন্টস এর অন্তর্ভুক্ত। অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে দুইটা মৌল, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই দুইটা মৌল হলো আমাদের ডি ব্লক এলিমেন্টস এর অন্তর্ভুক্ত। তো ডি ব্লক এলিমেন্টস এর প্রথম মৌল হলো স্ক্যান্ডিনিয়াম, শেষ মৌল হলো কোপারনিসিয়াম। 3ডির ক্ষেত্রে ডি ব্লকের মৌলের মধ্যে প্রথমটা হলো স্ক্যান্ডিনিয়াম, লাস্টেরটা হলো আমাদের জিঙ্ক। ওকে, এই জিনিসটা মনে রাখতে পারলে আমাদের হয়ে যাবে। তো ডি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী, ডি ব্লকগুলো একটু ভারী ধাতু। এখানে আমরা যদি পর্যায় সারণীর মৌলগুলোর ক্ষেত্রে চিন্তা করি, সবচেয়ে আমাদের ঘনত্ব সবচেয়ে বেশি কার, তাহলে আনসার হবে আমাদের ইরিডিয়ামের। ইরিডিয়ামের পরে ভাইয়া কার আনসার হবে? অসমিয়াম। যদি কোয়েশ্চেনে ইরিডিয়াম থাকে তাহলে তো ইরিডিয়াম হবে, যদি ইরিডিয়াম না থাকে তাহলে অসমিয়াম হবে। ঘনত্ব কার বেশি? ইরিডিয়ামের। আর যদি বলা হয় সবচেয়ে ভারী ধাতু কোনটা, তাহলে কিন্তু আমাদের অসমিয়াম হয় আনসার। আচ্ছা, ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় সব মৌলের পর, যেহেতু ডি ব্লকের বেশিরভাগ মৌলই অবস্থান্তর মৌল, আর আমরা জানি অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখাইতে পারে, তাহলে আমাদের ডি ব্লকের যে মৌলগুলো আছে, ডি ব্লকের বেশিরভাগ মৌলের ক্ষেত্রে প্রায় সব মৌলেই পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়। ডি ব্লক উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, ভারী ধাতু, কঠিন ও শক্ত হয়। মার্কারি কিন্তু বা পারদ, যেটা আমরা বলে থাকি, পারদ বা মার্কারি আমাদের যথেষ্ট মানে কি বলে, পারদ বা মার্কারি তরল হয়ে থাকে। তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, হ্যাঁ ধাতু যেহেতু তাপ বিদ্যুৎ সুপরিবাহী। একটা জিনিস দেখো, এখানে ছিল আমাদের এস, তারপর ডি ব্লক 1-2, গ্রুপ 1-2 নিয়ে আমাদের এস ব্লক এলিমেন্টস গঠিত। ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, আর লাস্টে হলো আমাদের পি, যেটা গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। তা আমরা যখন আয়নীকরণ শক্তি পড়ি, বা ইতিমধ্যে হয়তো যেহেতু অ্যাডমিশন ক্লাস করতে আসছো, আয়নীকরণ শক্তি সম্পর্কে থাকার কথা। একদম ডান দিকে যত মৌল পাওয়া যায়, ডান দিকে সবসময় আয়নীকরণ শক্তিটা বেশি থাকে। আয়নীকরণ শক্তি যদি ডান দিকে বেশি হয়, এই ক্রমটা মেনটেন করা উচিত না? যেহেতু লাস্টে একদম ডান দিকে আমাদের পি ব্লক এলিমেন্টস গুলা গঠিত, আয়নীকরণ শক্তি অবশ্যই পি ব্লকের বেশি হওয়া উচিত। আর যেহেতু একদম বাম দিকে আমাদের এস ব্লক গুলা গঠিত, তাহলে এস ব্লক মৌলগুলো আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হওয়ার কথা, এবং ডি ব্লকটা যেহেতু মাঝামাঝি, তাহলে দুটার মাঝামাঝি হবে। এটা এখানে লেখা আছে, আলাদা করে মনে রাখার প্রয়োজন নেই। তড়িৎ ধনাত্মক মৌল হলেও এদের তড়িৎ ধনাত্মকতা এস ব্লক থেকে কম। দেখো এস ব্লকের মধ্যে কি আছে? ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু। এই জিনিসগুলোর অবশ্যই ধাতব ধর্ম অনেক বেশি, এবং এগুলা অনেক বেশি তড়িৎ ধনাত্মক হবে। তাহলে এস ব্লকের তড়িৎ ধনাত্মকতা অন্য যে কোনো ব্লকের চেয়ে অনেক বেশি। তাহলে আমাদের ডি ব্লকের অবশ্যই ধাতু, যেহেতু গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সবাই ধাতু। এই ধাতুগুলোর মধ্যে অবশ্যই সবাই তড়িৎ ধনাত্মক, কিন্তু তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি এস ব্লকের, তারপরে আমাদের এই ডি ব্লকের। আচ্ছা, ডি ব্লক বেশিরভাগই প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিকও হইতে পারে, আবার ডায়াম্যাগনেটিকও হইতে পারে, বাট বেশিরভাগই আমাদের প্যারাম্যাগনেটিক, যেহেতু অবস্থান্তর মৌলের সংখ্যা এখানে বেশি। সংকর ধাতু গঠন করে আমরা দেখব অবস্থান্তর মৌল। আমরা নেক্সট অবস্থান্তর মৌল সম্পর্কে জানার চেষ্টা করি। আচ্ছা, অবস্থান্তর মৌল যারা ইতিমধ্যে অলরেডি পড়ে এসছো, একটা জিনিস বলতো, কোনটা অবস্থান্তর ধাতু বলতো? টাইটেনিয়াম নাকি টাইটেনিয়াম +4? ধাতু কিন্তু যেগুলো আমরা অবস্থান্তর ধাতু হিসেবে কাজ করি, বা ভ্যানাডিয়ামের ক্ষেত্রে চিন্তা করো, ভ্যানাডিয়াম +5। তো এই যে ভ্যানাডিয়াম বা ভ্যানাডিয়াম +5, এই ভ্যানাডিয়াম বা ভ্যানাডিয়াম +5 এর মধ্যে কোনটা অবস্থান্তর ধাতু? অবস্থান্তর ধাতু কিন্তু ভ্যানাডিয়াম হবে, বাট আমরা যখন চেক করব তখন আয়ন দ্বারা চেক করি। জিনিসটা কেমন? যেসব মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে সেগুলাকে বলা হয় অবস্থান্তর মৌল। অর্থাৎ যেসব মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস আংশিক পূর্ণ থাকে সেগুলা অবস্থান্তর মৌল। তো উচ্চ ঘনত্বের তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, এই জিনিসগুলো লাগবে না এত কিছু, জাস্ট রিডিং দিবা। এখান থেকে বৈশিষ্ট্য যেগুলো লাগবে সেগুলো দেখো। পরিবর্তনশীল জারণ অবস্থা দেখাবে, রঙিন যৌগ গঠন করবে, জটিল যৌগ গঠন করবে, প্যারাম্যাগনেটিক অথবা ফেরোম্যাগনেটিক হবে, অর্থাৎ সে চুম্বকের বা ম্যাগনেটিক্যালি অ্যাক্টিভ হবে, তাহলে এটা অবস্থান্তর ধাতু। প্যারা হতে পারে, ফেরো হতে পারে। আচ্ছা, প্রভাবক হিসেবে কাজ করে, প্রভাবক হিসেবে ভূমিকা পালন করে। এই যে গ্রুপ 3 এবং গ্রুপ 12, গ্রুপ 3 আর গ্রুপ 12 এরা অবস্থান্তর মৌল হিসেবে কাজ করে না। অবস্থান্তর মৌল এখানে একটু রিডিং দিতে হবে, ইম্পর্টেন্ট আছে এই জিনিসটা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধাতু টাংস্টেন, আর সবচেয়ে কম পাওয়া যায় অসমিয়াম আর রেডিয়াম। গোল্ড,
প্যালাডিয়াম, সিলভার, প্লাটিনাম। এই যে সিলভার, গোল্ড আর প্লাটিনাম এগুলা কিন্তু আমাদের অভিজাত ধাতু। অভিজাত ধাতু 3টা, মূল্যবান ধাতু 4টা, এর মধ্যে প্যালাডিয়াম সবচেয়ে বেশি দামি। কয়েকটা সংকর ধাতু, এইটা একটু রিডিং লাগবে। এই যে এটা অনেক সময় আসে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম ডুরালুমিন কার সংকর ধাতু, অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। ব্রোঞ্জ কার, কপারের। ব্রাশও কার, কপারের। কিন্তু ব্রাশের ক্ষেত্রে আমাদের জিঙ্ক থাকে আর ব্রোঞ্জের ক্ষেত্রে আমাদের টিন থাকে। পরিবর্তনশীল জারণ অবস্থা, আমরা যখন অবস্থান্তর মৌল সম্পর্কে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। আমরা মূলত আমাদের এই ইন্টারমিডিয়েট অবস্থায় 3D ব্লক এলিমেন্ট সম্পর্কেই জেনে থাকি, অর্থাৎ আমরা যখন কোনো কিছু আলোচনা করব জাস্ট চতুর্থ পর্যায়ে যে ডি অরবিটাল গুলো আছে এই ফোর্থ পর্যায়ের বা ফোর্থ পিরিয়ডের অর্থাৎ 3D ব্লক এলিমেন্টস গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি। তো এই যে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম থেকে একদম কপার পর্যন্ত। জিঙ্ক কেন নাই বা স্ক্যান্ডিনিয়াম কেন নাই বলতো? কারণ এগুলো অবস্থান্তর ধাতু না। স্ক্যান্ডিনিয়াম +3 ক্ষেত্রে আমরা একটু আগেই বলছি যে 3 এবং 12 এই দুইটার ক্ষেত্রে আমরা অবস্থান্তর ধাতু পাই না। তো স্ক্যান্ডিনিয়াম +3 এর যখন স্ক্যান্ডিনিয়াম +3 হয়, 21টা ইলেকট্রন ছিল যার মধ্যে 3টা ইলেকট্রন দেওয়ার পরে সে স্ক্যান্ডিনিয়াম +3 হয়েছে। 3টা ইলেকট্রন দেওয়ার পরে 21 - 3 মানে 18, তার কিন্তু ডি শেলে কোনো ইলেকট্রনই নাই। তাহলে ডি শেলে যদি ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু সে অবস্থান্তর ধাতু হতে পারে না। জিঙ্কের ক্ষেত্রেও 30 ছিল, 30-র মধ্যে 2টা দিয়ে দিছে, সে এখন 28টা আছে। এই 28টার মধ্যে 3D10 অর্থাৎ ডি অরবিটালটা একদম পূর্ণ আছে। তো ডি অরবিটাল যদি পূর্ণ থাকে তাহলেও কিন্তু আমাদের অবস্থান্তর ধাতু হতে পারে না। আচ্ছা, টাইটেনিয়ামের ক্ষেত্রে টাইটেনিয়াম +4 হয়। তো টাইটেনিয়ামের ক্ষেত্রে আমাদের পারমাণবিক সংখ্যা কত? 22। 22 থেকে নিকটতম ম্যাজিক নাম্বার কত? 18। 22 - 18 = 4। তো টাইটেনিয়ামের ক্ষেত্রে আমাদের 2, 3, 4 তিনটা হতে পারে। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে আমাদের +5 হবে, অর্থাৎ 23 থেকে 18 বাদ দিলে 5 হবে। 2, 3, 4, 5। ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম +6 হতে পারে, কারণ এখানে 24 - 18, তাহলে ম্যাক্সিমাম হবে 6 পর্যন্ত। মনে রাখবা ম্যাঙ্গানিজ আর ফেরাস মানে আয়রন আর ম্যাঙ্গানিজ এই দুইটার ক্ষেত্রে +5টা থাকে না, বাকিগুলো সবগুলো মিলে। তো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে +7 হবে, 7 পর্যন্ত উঠবে। এরপরে যখন আমাদের ফেরাস আসবে, এদিকে এখন এদিক থেকে চিন্তা করো, কপার 1, 2, এটা 2, 3, এটা 2, 3, 4, এটা 2, 3, 4, 5 হওয়ার কথা ছিল, 5 নাই তো 6 হয়েছে। এইভাবে যদি রাখি তাহলে আমরা মনে রাখতে পারবো। মনে রাখারও প্রয়োজন পড়ে না। ধরো 22 ছিল, 18 বাদ দিলাম, কত হলো? 4, এই 4 রাখলাম। তারপর 23 ছিল, 18 বাদ দিলাম, 5। 24 ছিল, 18 বাদ দিলাম, 6। 25 ছিল, 18 বাদ দিলাম, 7। এইভাবে আমরা আবার ওই দিক থেকে এখন কাউন্ট করা শুরু করবো। এটা কেন হয়েছে বুঝতে পারতেছো তো আশা করি। চৌম্বক ধর্ম, প্যারা, ফেরো, ডায়া। ফেরোর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের বইয়ে যা আছে এই ফেনিকো, তিনটা ছাড়া কিছুই আসবে না। প্যারা ডায়ার মধ্যে আমরা একটু দেখবো। প্যারা হলো আমাদের পেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন মিনিমাম একটা থাকবে। এখানে পেয়ার্ড ইলেকট্রন, সবাই ইলেকট্রন গুলো যদি পেয়ার্ড হিসেবে থাকে তাহলে সেটা ম্যাগনেটিক, আর যদি পেয়ার্ড হিসেবে থাকুক বা না থাকুক মিনিমাম একটা যদি আনপেয়ার্ড থাকে, একটা থাকলেও সেটা প্যারা হবে। আর যদি অনেক বেশি থাকে তাহলে ফেরোম্যাগনেটিক হবে। ফেরোম্যাগনেটিকের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আসবে না, অন্তত কেমিস্ট্রিতে কিছু আসবে না। ফেনিকো জাস্ট এক্সাম্পলটা যদি মনে রাখতে পারি তাহলেই হবে। তো চৌম্বক ধর্মের ক্ষেত্রে একটা সূত্র আছে, মানে চৌম্বক ভ্রামক বের করার, n × n+2। এখানে এককটা হলো বোর ম্যাগনেটম। এই n এর পরিচয়টা হলো আমাদের অযুগ্ম ইলেকট্রন। অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ, কালার গুলো মনে রাখা অনেক টাফ। আমি যেটা করতাম, একটা জিনিস দেখে আগে ছন্দটা লিখে রাখি। ভিজ, ভি, ভি, পি, ওয়াই, জিপি, জিআই। এটা কি? সিরিয়ালি, মানে ভিজ, ভি ফর ভায়োলেট, আই ফর ইন্ডিগো মানে নীল, জি ফর গ্রিন মানে সবুজ। এভাবে সবগুলা এই সিরিয়ালটা আগে মনে রাখছি। এবার দেখো, মানে আমরা কিন্তু স্ক্যান্ডিনিয়ামের কোনো আলোচনা করব না, কারণ স্ক্যান্ডিনিয়াম হলো আমাদের অবস্থান্তর ধাতু না। কপারের ক্ষেত্রে আরেকটা আয়ন হতে পারে, কপার প্লাস।
ঠিক আছে। তো এই দেখো টাইটানিয়াম প্লাস 3, এখান থেকে মূলত আমাদের অবস্থান ধাতু আলোচনা শুরু। এখানে একটা হলো মানে একটা আয়ন টাইটানিয়াম প্লাস 3, তারপর ভ্যানাডিয়ামের দুইটা, এখানে হলো দুইটা, তারপর আবার আমাদের একটা ক্রোমিয়ামের একটা, প্রতি দুইটার মধ্যে একটা হবে আমাদের এই মানে দুইটা আয়ন থাকবে, ডাবল আয়ন থাকবে মাত্র একটা। ধরো টাইটানিয়াম আর ভ্যানাডিয়াম দুইটার মধ্যে ডাবল আয়ন থাকবে ভ্যানাডিয়ামের। তারপর ক্রোমিয়াম আর ম্যাঙ্গানিজ ডাবল আয়ন থাকবে আমাদের ম্যাঙ্গানিজের। ফেরাস আর কোবাল্ট আমরা জানি যে ফেরাসের ফেরিক হইতে পারে, ফেরাস হইতে পারে। তো ফেরামের থাকবে আমাদের দুইটা, কোবাল্টের থাকবে একটা, নিকেলের থাকবে একটা, কপারের থাকবে দুইটা। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে প্রতি দুইটার মধ্যে আমাদের যে কোনো একটার একটা থাকবে, একটা আয়ন থাকবে, আর আরেকটা মৌলের দুইটা আয়ন থাকবে। তো এইভাবে আমরা যদি এই সিরিয়ালটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। তো টাইটানিয়ামের যদি আসে তাহলে টাইটানিয়াম ভি ফর ভায়োলেট, তারপর ভ্যানাডিয়াম +4 ভ্যানাডিয়াম +3 ভ্যানাডিয়াম +4 ভ্যানাডিয়াম +3। মানে আগে ধরো এই যে চার্জ কিন্তু বেশি থাকে +4 +3, তারপর কি আসে +3 +2 +3 +2 +2 প্লাস। এই জিনিসগুলো যদি মনে রাখতে পারি তাহলে দেখো টাইটানিয়াম +3 প্রথমটা হলো ভি। তারপর আমাদের ধরো এখন জিজ্ঞেস করছে কোবাল্টের ক্ষেত্রে কত, কোবাল্টের কালারটা কি। কোবাল্টের ক্ষেত্রে আমরা আগে চিন্তা করবো টাইটানিয়ামের ক্ষেত্রে কি, টাইটানিয়ামের ক্ষেত্রে আমাদের ভি। তারপর আমাদের ভ্যানাডিয়ামের দুইটা, টাইটানিয়াম ভ্যানাডিয়াম, তারপর আমাদের ক্রোমিয়াম, ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আবার দুইটা, ম্যাঙ্গানিজের পরে আমাদের ফেরাসের ক্ষেত্রে দুইটা, এই ফেরাসের দুইটা যাওয়ার পরে আমাদের আসবে কোবাল্ট। কোবাল্টের ক্ষেত্রে কি পিঙ্ক, পি ফর পিঙ্ক। এইভাবে কিন্তু আমরা একটু যদি চিন্তা করি এই সিরিয়ালটা মনে রাখতে পারি, আর এইভাবে যদি বুঝতে পারি যে কোনটার মানে একটা আছে কোনটার দুইটা আয়ন আছে, জাস্ট এতটুকু খেয়াল করতে পারলে আমাদের অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণের যে বিশাল প্যারা এটা আমাদের মুক্ত হতে হয়। আর যে কপার প্লাস এটা কিন্তু কোনো কালার দেয় না। এই সিরিয়ালটা মেনটেন করার জন্য যে একটা দুইটা একটা দুইটা, এই সিরিয়ালটা মেনটেন করার জন্য এখানে কপার টানছি। সম্পূরক বর্ণ এই যে এই চারটা যদি মনে রাখতে পারি, মনে রাখার দরকার নাই, এটা পরীক্ষার সময় আঁকবো, এই যে বক্সটা করবো, দেন এভাবে দিব, তারপরে বেনিয়া সহক লাইভ টাইপের লিখে ফেলবো। তো বেগুনি যদি শোষিত হয় তাহলে দৃশ্যমান বর্ণ হলো হলুদ, যেটা শোষিত হয় তার সম্পূরক বর্ণটা প্রকাশিত হয়। অধঃক্ষেপণের বর্ণের বর্ণ দেখো এই কালার গুলা কিন্তু আমরা আগের চার্টে যখন শিখছিলাম ওইখান থেকে শিখে ফেলছি। জাস্ট ফেরাসের ক্ষেত্রে দেখো ফেরাস লাস্টে দন্ত স, এটা হবে সবুজ, আর ফেরিকের ক্ষেত্রে হবে বাদামি। আর এই কালার দুইটা হলো নতুন মনে রাখতে হবে, ক্রোমিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড। লিগ্যান্ড, লিগ্যান্ড আসলে আমরা জটিল যৌগ যখন আলোচনা করি তখন আমাদের লিগ্যান্ডের কথা সর্বপ্রথম মনে পড়ে। লিগ্যান্ডটা কি, যখন সন্নিবেশ বন্ধনটা গঠিত হয়, সন্নিবেশ বন্ধন গঠন করার সময় যে অংশটা বা যে মূলকটা আমাদের ইলেকট্রন দান করে নিঃসঙ্গ ইলেকট্রনটা বন্ধনের মধ্যে ধরো একটা শেয়ার করতেছে, যেখানে সে একাই ডোনেট করতেছে, ধরো দুইজনে একটা শেয়ার যার মধ্যে সে একাই ফুলটা ডোনেট করতেছে, আরেকজন শুধুমাত্র সম্মতি দিয়ে আছে যে আমি আছি, মানে নিষ্ক্রিয় পার্টনার বলা যেতে পারে, স্লিপিং পার্টনার। তো এটাকে বলা হয় লিগ্যান্ড। এই লিগ্যান্ড গুলা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ধারী যে কোনো অণু, আয়ন বা মূলক। তো আধান নিরপেক্ষ কোনগুলো আমরা দেখলেই বুঝতে পারবো, ক্যাটায়ন যেগুলোর মধ্যে আছে মানে চার্জ পজিটিভ যেগুলোর মধ্যে উল্লেখ আছে সেগুলো ধনাত্মক, যেগুলো নেগেটিভ চার্জ আছে সেগুলো ঋণাত্মক। মুক্ত ইলেকট্রন জোড় ও সন্নিবেশ বন্ধনের উপর ভিত্তি করে লিগ্যান্ড 6 প্রকার। একযোজী কোনগুলো আমরা দেখলেই বুঝতে পারতেছি। যেটা লাগবে সেটা হলো ষড়যোজী লিগ্যান্ড EDTA আয়ন, চতুর্যোজী লিগ্যান্ড ট্রাই ইথিলিন টেট্রাএমিন, ট্রাই ইথিলিন টেট্রাএমিন টেটা। দ্বিযোজী লিগ্যান্ড এটাও মনে রাখতে পারো, এটাকে EN দ্বারা প্রকাশ করা হয়, ইথিলিন ডাইএমিন। ওকে, বিভিন্ন অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা, বিভিন্ন অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা মনে রাখবা যে সন্নিবেশ সংখ্যা যোজনীর ডাবল, বা বলা যেতে পারে যতগুলো যোজনী আছে ম্যাক্সিমাম যোজনীর ডাবল। সন্নিবেশ সংখ্যা সিলভারের ক্ষেত্রে আমরা জানি যে যোজনী সংখ্যা সবসময় 1 হয়ে থাকে। তো সিলভারের যোজনী সংখ্যার ডাবল কত, 2, তাহলে সন্নিবেশ সংখ্যা 2। কপার আমরা জানি 1 হইতে পারে 2 হইতে পারে, জিঙ্কের ক্ষেত্রে 2 হয়, নিকেলের ক্ষেত্রে 2 হয়, ক্যাডমিয়ামের ক্ষেত্রেও 2 হয়। তো 2 এর ডাবল কত, 4। ফেরাসের ক্ষেত্রে আমরা জানি 2 এবং 3 হইতে পারে, তাহলে 3 এর ডাবল কত, 6। এভাবে আমরা
অবস্থান্তর ধাতু থেকে আমরা মূলত সন্নিবেশ সংখ্যাটা বের করতে পারি। যখন পরীক্ষায় আসে মেইনলি আমাদের যখন একটা যৌগ দেওয়া থাকবে, যৌগ থেকে দেখে চিহ্নে বের করতে হবে যে এটার মধ্যে সন্নিবেশ সংখ্যা কত। বাট এমনিতে যদি কোনো যৌগ উল্লেখ করে না থাকি, জাস্ট বলে দেয় যে এই ধাতুটার এই অবস্থান্তর ধাতুর জন্য সন্নিবেশ সংখ্যা কত, তাহলে আমরা যেটা যোজনী দ্বারা বের করতে পারি। আচ্ছা, এটা আমাদের জটিল যৌগ যখন আমরা নামকরণ করি সেক্ষেত্রে আমাদের এই মূলকগুলোর জন্য কিছু নাম থাকে, অর্থাৎ এটা হলো আমাদের হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলককে আমরা নামকরণের সময় হাইড্রক্সো লিখে থাকি, অ্যামিনকে অ্যামিন লিখি, H2O কে অ্যাকুয়া লিখি, ক্লোরিনকে ক্লোরো লিখি। এভাবে নামকরণের সময় এই মূলকগুলা এই নাম দিয়ে উচ্চারিত হয়। আচ্ছা, লিগ্যান্ডের ক্ষেত্রে স্ট্রং লিগ্যান্ড এবং উইক লিগ্যান্ড, দুই ধরনের লিগ্যান্ড থাকতে পারে। উইক লিগ্যান্ড কোনগুলা? এগুলো হচ্ছে হ্যালাইড এবং পানি। ঠিক আছে, স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে লো স্পিন, উইক লিগ্যান্ডের ক্ষেত্রে হাই স্পিন। স্ট্রং লিগ্যান্ড ইলেকট্রনকে কম্প্রেস করে, আর উইক লিগ্যান্ড ইলেকট্রনকে কম্প্রেস করে না। ভাই কম্প্রেস করে না মানে কি? ধরো 3d5 4s2, এখন এটা যদি আমাদের একটা স্ট্রং লিগ্যান্ডের সাথে আসে তাহলে কেমন দেখাবে, আর একটা উইক লিগ্যান্ডের সাথে আসলে কেমন দেখাবে? 4s2 কথা আমাদের চিন্তা করতে হবে না। দেখো এই যে যখন স্ট্রং লিগ্যান্ড হবে তখন এগুলো আগে ফুললি ভরাট হয়ে মানে কম্প্রেস হয়ে একটার মধ্যে দুইটা থাকবে। নর্মালি কি হয় আমরা জানি যে হুন্ডের নীতি অনুসারে আগে 1 2 3 4 5 তারপরে আবার 6 7 8 এভাবে গোনা শুরু হয়। আর যখন স্ট্রং লিগ্যান্ড সাথে থাকবে তখন 4 5 এভাবে থাকবে, অর্থাৎ এই দুইটা অরবিটাল মানে এই দুইটা ঘর ফাঁকা থাকবে। আর যখন উইক লিগ্যান্ড থাকবে তখন এটা কিন্তু আমাদের একদম হুন্ডের নীতিটা পালন করে আর কি, 1 2 3 4 5। এটার ক্ষেত্রেও সেমটাই হইতো, বাট যখন স্ট্রং লিগ্যান্ডটা আসছে, স্ট্রং লিগ্যান্ডটা এই দুইটা ইলেকট্রনকে এখান থেকে কম্প্রেস করে এখানে নিয়ে চলে আসছে। এবার আসি আমরা কিছু অবস্থান্তর ধাতুর যৌগ থেকে প্র্যাকটিস করব যে সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন, চুম্বকত্ব, আকৃতি, এই জিনিসগুলো আমরা একটু নির্ণয় করা শিখবো যখন প্রশ্ন পরীক্ষায় আসবে। তো NiCO4, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি নিচে একটা সংখ্যা আছে 4, এটাই হবে আমাদের সন্নিবেশ সংখ্যা। যদি আমাদের দ্বিযোজী লিগ্যান্ড থাকে, ধরো ফেরাসের ক্ষেত্রে থাকলো 2, তাহলে কি হবে? ইএন মানে ইথিলিন ডাইএমিন, এটা কিন্তু আমাদের একটা দ্বিযোজী লিগ্যান্ড। তো দ্বিযোজী লিগ্যান্ডের ক্ষেত্রে 2 দ্বারা গুণ করতে হবে। এটা ফেরাস করতে পারে না, তাও একটা এক্সাম্পল দিলাম। তো ফেরাসের ক্ষেত্রে আমাদের হলো দ্বিযোজী লিগ্যান্ড, সন্নিবেশ সংখ্যা আমাদের 4। ফেরাসের ক্ষেত্রে যদি EDTA থাকতো, তো EDTA এর ক্ষেত্রে কি হলো? EDTA কিন্তু আমাদের একটা 6 যোজী লিগ্যান্ড বা ষষ্ঠ যোজী লিগ্যান্ড। 6 এর সাথে 1 দ্বারা গুণ করলাম, যেহেতু এখানে 1 আছে, তো 6 1 6। এভাবে আমাদের সন্নিবেশ সংখ্যাগুলো নির্ণয় করা হয়। যেহেতু আমাদের CO একটা আমাদের একযোজী লিগ্যান্ড, তাহলে একযোজী লিগ্যান্ডের ক্ষেত্রে আমাদের 1 দ্বারা গুণ করলাম, 4 গুণ 1, তাহলে 4 হবে আমাদের আনসার, সন্নিবেশ সংখ্যা। এবার আসি সংকরায়ন। সংকরায়নের ক্ষেত্রে নিকেলের ক্ষেত্রে আমরা চার্জটা চিন্তা করি, যেহেতু সিওর কোনো চার্জ নাই 0, তাহলে নিকেলের ক্ষেত্রেও চার্জটা হলো আমাদের 0। নিকেলের 28টা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নাই সে। 4s2 3d8, 18 পরবর্তী যে আমাদের ইলেকট্রন বিন্যাসটা আছে 4s2 3d8। যেহেতু CO একটা আমাদের স্ট্রং লিগ্যান্ড, তো সে ইলেকট্রনকে কম্প্রেস করতে পারে। 3d8টা আমরা আগে লিখবো, কারণ তৃতীয় পর্যায়ে আগে, মানে তৃতীয় থার্ড শেলটা আগে। 3d8 4s2, টোটাল ইলেকট্রন কয়টা আমাদের? 10টা। আমরা কিন্তু এখানে লিখে ফেলছি, কারণ স্ট্রং লিগ্যান্ড যেহেতু, সে আমাদের কিন্তু এই s অরবিটালে আর লিখতে দিল না। সে কম্প্রেস করে যে দুইটা ইলেকট্রন ছিল সে থার্ড শেলে নিয়ে নিল, অর্থাৎ থার্ড শেলের যে আমাদের 3d8 ছিল, বাকি যে দুইটা ইলেকট্রন আমাদের ঘাটতি ছিল, সে দুইটা ইলেকট্রন সে 4s থেকে পাঠিয়ে দিল আমাদের 3d তে। 3d থেকে যখন পাঠিয়ে দিল তখন 4sটা খালি হয়ে গেল। এবার আসি 4s, এটা 3d, এটা 4p। 4pও কিন্তু আমাদের ফাঁকাই আছে। আমাদের এখানে সন্নিবেশ সংখ্যা যেহেতু 4, এই সন্নিবেশ সংখ্যা 4টাকে আমরা 4টা ঘরে রাখতে হবে, 1টা 2টা 3টা 4টা। যদি আমাদের 6 থাকতো তাহলে আমাদের আরো চিন্তা করতে হতো, তাহলে আমাদের 5s চিন্তা করতে হতো। তো আমরা মূলত এখানে 4টা যেহেতু সন্নিবেশ সংখ্যা, সেক্ষেত্রে আমাদের 4s 4p দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছে। sp3 চুম্বকত্ব,
দেখো চুম্বকত্ব এখানে কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, সবগুলাই কিন্তু পেয়ার্ড। এই যে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, সবগুলাই পেয়ার্ড যেহেতু অবস্থায় আছে, তো চুম্বকত্ব হবে এখানে ডায়া। প্যারা বা ফেরো হওয়ার সুযোগ নাই, ফেরো হওয়ার তো সুযোগ নাই, প্যারা হওয়ারও সুযোগ নাই। আকৃতি যেহেতু sp3, এটা অবশ্যই একটা টেট্রাহেড্রাল হবে বা চতুস্তলকীয় হবে। আচ্ছা, FeCN6, দেখো একটা জিনিস দেখো, CN6 কিন্তু -6, ফেরাস কি -6 হতে পারে জারণ সংখ্যা, বা +6 হতে পারে, +6 হতে পারে না, তাহলে ফেরাস ম্যাক্সিমাম হতে পারে +3। তাহলে এটা কিন্তু আসলে কোনো যৌগ না, একটা আয়ন হিসেবে দেওয়া আছে, মানে K3FeCN6। এভাবে বলতে পারো যে পটাশিয়ামের +3, ফেরাসের ফেরিকের +3, এখানে 3 3 6, আর CN- হলো আমাদের -6। তো এই যে ফেরিক আয়ন হিসেবে আছে, আগে আমরা দেখি সন্নিবেশ সংখ্যা কত। নিচে 6 আছে সংখ্যা, এই 6টাই হবে আমাদের সন্নিবেশ সংখ্যা। যেটা লিগেন্ডের সাথে যুক্ত সংখ্যাটা থাকে, ওই সংখ্যাটাই হবে আমাদের সন্নিবেশ সংখ্যা। ওকে, এবার আসি আমরা আমাদের সংকর আয়নটা যদি কাউন্ট করতে চাই, Fe+3। আয়রনের ক্ষেত্রে কি হয়, আমাদের 26টা ইলেকট্রন থাকে। 26টা ইলেকট্রন যদি বলি 4s2 3d6, এর মধ্যে 3টা ইলেকট্রন সে অলরেডি ত্যাগ করে ফেলেছে, তাহলে 4s এর সবগুলো ইলেকট্রন নাই, আর 3d6 থেকে ইলেকট্রন একটা চলে গেছে, তার মানে 3d5 হিসেবে আছে বর্তমানে 3d5। এই যে CN6, এই যে CN মানে সায়ানাইড যে মূলকটা আছে, এই মূলকটার কথা একটু চিন্তা করব, সায়ানোমূলক। 1 2 3 4 5, ওকে, 3d 4s 4p 3d5। যেহেতু সায়ানো একটা স্ট্রং লিগ্যান্ড, সো সে কিন্তু চাইবে যাতে ইলেকট্রনটা কম্প্রেস হয়ে যায়। তো কম্প্রেস হলে কি হবে, 5টা ইলেকট্রন আগে শুরুতে, মানে এখানে ঘর আগে ফিল আপ করে দেন সামনেরটাতে যাবে, এখানে 2টা আসবে, তারপর এখানেও 2টা থাকবে, এখানেও 2টা থাকবে। নেক্সটের যে ঘরগুলো আছে বা অরবিটাল গুলো আছে, এগুলা কিন্তু ফাঁকা থাকবে। তাইলে আমাদের এখানে সন্নিবেশ সংখ্যা হলো 6, সন্নিবেশ সংখ্যাগুলো আমরা একটু ফিল আপ করি। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম 2, এখানে একটা দিলাম 3, এখানে একটা দিলাম 4 5 6। তাহলে কাউন্ট করো আমরা, D2sp3, সংকরায়নটা হলো আমাদের D2sp3। চুম্বকত্ব, চুম্বকত্ব কি হবে, এখানে কিন্তু একটা ইলেকট্রন আমাদের আনপেয়ার্ড হিসেবে আছে, তাহলে চুম্বকত্বটা হবে আমাদের পেয়ারা। আকৃতি কোনটা হবে, আকৃতি D2sp3, এটা হবে অবশ্যই আমাদের অক্টাল বা অষ্টতলকীয়। অবস্থান ধাতু আরেকটা লাস্ট প্র্যাকটিস, CuNH3 SO4। তো NH3 যেহেতু এখানে কোনো চার্জ নাই, আগে আমরা দেখি সন্নিবেশ সংখ্যা কত, 4, তো চার্জ নাই। SO4 এর ক্ষেত্রে -2, তাহলে কপারের ক্ষেত্রে আছে আমাদের +2। কপার +2 ক্ষেত্রে একটু কাউন্ট করি, একটু পাস্ট যাচ্ছি আমরা, 4s1 3d10, এই হিসাবে তো থাকে নরমালি। এখানে 2টা ইলেকট্রন যেহেতু চলে যাবে, 4s1 থেকে একটা ইলেকট্রন চলে গেল, তারপর 3d9 হলো। কপার যেহেতু 29টা ইলেকট্রন থাকে, 29টা থেকে 2টা চলে গেলে 27টা, 18 আর 9 27, হ্যাঁ 3d9। তো 3d9 যখন থাকবে, আমরা একটু কাউন্ট করি, 1 2 3 1 2 3 4 5টা, এখানে আমাদের 4sটা 4p। আমাদের যদি এখানে এই যে NH3 কিন্তু আমাদের একটা শক্তিশালী মানে স্ট্রং লিগ্যান্ড, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে আমাদের চুম্বকত্ব হবে প্যারা, কারণ একটা ইলেকট্রন আনপেয়ার হিসেবে আছে। আচ্ছা, এখানে আমরা 4টা হচ্ছে সন্নিবেশ সংখ্যা, 1 2 3 4, তাহলে sp3 হলো আমাদের সংকরায়ন, আর চতুস্থলকীয় হলো আমাদের। sp3 যখন হবে তখন চতুস্থলকীয় এমনিতেই হবে, এটা আমরা এমনিতে পরবর্তীতে শিখবো নেক্সট পার্ট 2 তে। চতুস্থলকীয়, ওকে, আকৃতি আমাদের চতুস্থলকীয়। এই জিনিসটা বুঝতে পারলে আমাদের এই অধ্যায় থেকে যদি আমাদের কখনো খুব ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেন আসে, যে একটা যৌগ দিল, সেখান থেকে হয়তো সন্নিবেশ সংখ্যা নির্ণয় করতে দিতে পারে, বা সেখান থেকে সংকরায়ন নির্ণয় করতে দিতে পারে, বা চুম্বকত্ব নির্ণয় করতে দিতে পারে, আমরা জাস্ট আগে চিন্তা করব কি আমাদের আয়নটা কত। আয়নটা যত হয়ে যাবে, তাহলে আমরা আগে স্ট্রং লিগ্যান্ড নাকি উইক লিগ্যান্ড, দুইটা যদি চিন্তা করতে পারি, এই দুইটা জিনিস চিন্তা করতে পারি, তাহলে স্ট্রং লিগ্যান্ড হলে কম্প্রেস করতে পারবে, উইক লিগ্যান্ড হলে কম্প্রেস করতে পারে না। তাহলে একটা বক্স আঁকলে আমরা বুঝতে পারবো যে কোনটা চুম্বকত্ব,
কত, আনপেয়ার্ড হিসেবে আছে নাকি পেয়ার হিসেবে আছে? ওকে, আমরা ল্যান্থেনাইট সিরিজে আসি। ল্যান্থেনাইট সিরিজে আমাদের ষষ্ঠ পর্যায় এবং গ্রুপ 3 আমরা দেখতে পেয়েছিলাম যে পর্যায় সারণী একটা নিচে একটা সারি আছে যেখানে 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলা ল্যান্থেনাম থেকে লুটেসিয়াম, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে ল্যান্থেনাইট সিরিজের সর্বশেষ মৌল কোনটা, লুটেসিয়াম। সিরিয়াম হলো অনেক বেশি মানে পাওয়া যায় পৃথিবীতে, আর প্রোমেথিয়াম হলো একমাত্র তেজস্ক্রিয় মৌল যার কোনো স্থিতিশীল আইসোটোপ নাই। ভারী ধাতু, এটা অনেকটাই ডি ব্লক এলিমেন্টস এর সাথে মিলে যাবে। ভারী ধাতু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, আয়নীকরণ শক্তি ডি ব্লকের চেয়ে কম। যেহেতু গ্রুপ 3 আর ডি ব্লকের ক্ষেত্রে কি গ্রুপ 12 ও আছে, গ্রুপ 11 আছে, তো জেনারেলি যদি বলতে চাই তাহলে জেনারেলি বলবো যে আমাদের ডি ব্লকের আয়নীকরণ শক্তিটা বেশি, তারপরে আমাদের এফ ব্লক, আর এফ ব্লকের চেয়েও কম কোনটা, এস ব্লক। এদের প্রধান ও মানে জারণ সংখ্যা হচ্ছে স্থিতিশীল হচ্ছে +3, +2 +4 ও হতে পারে, বাট মেইন জারণ অবস্থা হলো আমাদের +3। ইউভিআইআর এই দুইটাই শোষণ করতে পারে, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসতে পারে যে ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলা নিচের কোন আয়নটা শোষণ করতে পারে না বা পারে। ইউভি থাকলো আইআর থাকলো উভয়ই থাকলো, তাহলে ইউভি আইআর দুইটাই হবে। ল্যান্থেনাইট সংকোচন ঘটে, বাকিগুলো এমনিতে বুঝতে পারবো, জাস্ট ব্যবহারটা ইম্পর্টেন্ট এখানে 5 স্টার। সানগ্লাস ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়, প্রভাবক কনভার্টারে কাজ করে, জিডিডোটাতে ব্যবহৃত হয়, গ্যাডোলিনিয়ামে। অ্যাক্টিনাইট সিরিজ আবার আমরা সপ্তম পর্যায়, ল্যান্থেনাইট সিরিজ ছিল ষষ্ঠ পর্যায়, অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে সপ্তম পর্যায়, যেখানে 15টা মৌল অবস্থিত, এবং এই 15টা মৌলের মধ্যে আমরা যদি ধর্মাবলীটা একটু দেখি, তেজস্ক্রিয় মৌল ঘনত্ব অনেক বেশি, বাট থোরিয়ামের ঘনত্ব কম। উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে। পরিমাণাত্মক কথা তো এই যে জারণ অবস্থাগুলো একটু লাগবে, জারণ অবস্থাগুলো ইম্পর্টেন্ট, আর এই বৈশিষ্ট্যগুলো একটু ইম্পর্টেন্ট পড়ে নিতে হবে। থোরিয়া ও সেরিয়া মিশ্রণ সূক্ষ্ম কণারূপে গাড়ি হেডলাইট, জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইটে থাকে। আরেকটা যদি ব্যবহার করি, তারপরে আমেরিসিয়ামের কথা আসবে। আমেরিসিয়াম ক্যান্সার চিকিৎসায়, আর ইউরেনিয়াম নিউক্লিয়ার জ্বালানি হিসেবে। ওকে, অ্যাক্টিনাইট সিরিজ থেকে আমাদের এতটুকু জানলেই হবে, জাস্ট এই 3টা বৈশিষ্ট্য অনেক বেশি ইউনিক, এবং এটা আদার্স কোনো এস ব্লক বা বলো বা পি ব্লক বলো ডি ব্লক বলো এগুলোর মধ্যে পাওয়া যায় না। অ্যাক্টিনাইট সিরিজের স্পেশাল বৈশিষ্ট্য 5, 6, 7 খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বিগত বছরের প্রশ্নসমূহ। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? আমরা কি কি আয়ন আছে আগে চিন্তা করি। ম্যাঙ্গানিজ +2, ক্রোমিয়াম +3, ফেরাস +2। ওকে, ম্যাঙ্গানিজ +2, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 25টা। +2 যেহেতু বিয়োগ দিলাম 2, 23 হলো। 4s2 3d5 এভাবে তো হওয়ার কথা ছিল, যেখান থেকে 2টা বাদ গেল, মানে আমরা 2টা ইলেকট্রন ত্যাগ করছি যেন ক্যাটায়ন +2 হলো। তো 3d5 5টাই কিন্তু আমাদের বেজোড় অবস্থায় আছে, যেহেতু আমাদের হুন্ডের নীতি অনুযায়ী সবসময় সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে। তো 3d5 এখানে ম্যাঙ্গানিজ আছে 5টা, ক্রোমিয়াম হলো +3, ক্রোমিয়াম তো আমাদের 24 বিয়োগ 3 মানে 21। 4s1 3d5, 4s1 গেল, 3d5 থেকে 2টা ইলেকট্রন গেলে 3 হয়, অর্থাৎ 3d3। এখানে 3টা ইলেকট্রন আছে আমাদের অযুগ্ম অবস্থায়। প্যারাস +2, প্যারাসের ক্ষেত্রে 26 থেকে 2 গেলে 24 হয়। 24 ক্ষেত্রে যদি বলি, 4s তো এখানে 0 হয়ে গেল, যেহেতু 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছি। 4s 0, 3d4, তাহলে 4 হলো আমাদের প্যারাসের অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা কিন্তু আমাদের হলো না। ম্যাঙ্গানিজ +2 সবচেয়ে বেশি, তারপর ফেরাসের 4টা, ম্যাঙ্গানিজের 5টা, ক্রোমিয়ামের 3টা। এটাই আমাদের কারেক্ট আনসার। নিচে কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? ক্যালসিয়াম +2 গঠন করতে পারে না। নিকেল +2 হ্যাঁ হতে পারে, কারণ এটা অবস্থান্তর মৌল। মার্কারি +2 নিজে তরল, এটা তো কালার হিসেবে গঠন করতে পারে না। জিঙ্ক +2 সে অবস্থান্তর মৌল না, মানে নিকেল +2 সে অবশ্যই রঙিন যৌগ গঠন করে। নিচের কোন মৌলটি এফ ব্লক মৌল নয়? সেরিয়াম, থোরিয়াম, এই দুইটাই আমরা কিন্তু চিনি থাকি, মানে নেপচুনিয়াম থাকি আমরা 93। এখন দেখো থোরিয়ামের ক্ষেত্রে কি হয়। থোরিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে ডি ব্লকের মধ্যে ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনা মৌলটা, আর অ্যাক্টিনাইট সিরিজের
অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এই তিনটা মৌল আমাদের ডি ব্লকের অন্তর্ভুক্ত। থোরিয়াম কিন্তু আমাদের ডি ব্লকের অন্তর্ভুক্ত। তো এফ ব্লক মৌলের মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটা? থোরিয়াম। তাহলে সিরিয়াম কিন্তু আমাদের এফ ব্লকের মধ্যেই অন্তর্ভুক্ত। অবস্থান্তর ধাতুর মধ্যে ডায়াম্যাগনেটিক ধর্মের অধিকারী কোনটা? দেখো এখানে অবস্থান্তর ধাতু যদি হয় তাহলে সে অবশ্যই প্যারা হবে অথবা ফেরো হবে, আর কিন্তু ডায়া হওয়ার কোনো সুযোগ নাই। কোয়েশ্চেনের ভাষাটা এরকম যে কোয়েশ্চেন মূলত আসলে জানতে চাওয়া হয়েছে যেটা, সেটা হলো জিঙ্কের নিচে কোনটার ডায়াম্যাগনেটিক ধর্ম আছে, অর্থাৎ প্যারাম্যাগনেটিক বা ফেরোম্যাগনেটিক ধর্ম নাই। তো এখান থেকে আমরা একমাত্র জিঙ্কটাই বলতে পারবো যেটার মধ্যে ডায়াম্যাগনেটিক ধর্মটাই আছে। এখানে বলা উচিত ছিল যে 3D ধাতুর মধ্যে ডায়াম্যাগনেটিক ধর্মের মধ্যে অধিকারী কোনটা, বাট আমরা যেহেতু প্রশ্নটা বুঝতে পারছি যে প্রশ্নটা কি আসলে জিজ্ঞেস করছে, আমরা সেখান থেকে আসলে এটাই বুঝতে পারবো। আরেকটা জিনিস দেখি, হ্যালোজেনের মধ্যে অক্সো অ্যাসিড নাই। আমরা বলছি যদি হ্যালোজেনের মধ্যে কোনো কিছু একটা ব্যতিক্রম জিজ্ঞেস করে তাহলে এটা চোখ বন্ধ করে অ্যান্সার ফ্লোরিন। সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে নিচে কোনটা? জেনন। জেনন ক্রিপ্টন দুইটাই সর্বাধিক যৌগ গঠন করে, তবে এককভাবে বললে জেনন। গাড়ি হেডলাইট ও রেলগাড়ির সার্চ লাইট ব্যবহারে থুরিয়া ও সেরিয়া। ওকে, এই অধ্যায় সম্পর্কে আমরা বিস্তারিত জেনে ফেললাম। অধ্যায়ের যে প্রথম অংশে পর্যায় সারণী এবং পর্যায় সারণীর পর পর্যায় সারণী ব্লক এলিমেন্টস, এই চ্যাপ্টারে পার্ট 1 এর মধ্যে আমাদের এতটুকুই ছিল। পার্ট 2 নিয়ে আমরা শীঘ্রই হাজির হচ্ছি। শেষ পর্যন্ত শুভকামনা থাকলো সবার জন্য। আসসালামু আলাইকুম।